হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতাদি। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর সেমিস্টার 3-এর যে পি ব্লক এলিমেন্টস বলে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, খুব লং চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা। দেখো, তার আজকে লেকচার 1। দেখো, পি ব্লক এলিমেন্টস, এটা তোমরা প্রথমবার শুনছো না, তোমরা ক্লাস 11-এও পি ব্লক এলিমেন্টস পড়েছো। সেখানে তোমরা কি পড়েছো? দেখো, পি ব্লকের মধ্যে কোন কোন গ্রুপ থাকে। পি ব্লকের মধ্যে আমি যদি দেখি, পি ব্লকের মধ্যে থাকে কোন কোন গ্রুপ? গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, 17, 18, এই সবগুলোই পি ব্লকের মধ্যে থাকে। তার মধ্যে গ্রুপ 13 আর 14 তোমরা পড়ে নিয়েছো ক্লাস 11-এ। আর তোমাদের ক্লাস 12-এ কী রয়েছে? 15, 16, 17 আর 18, এই চারটে তোমাদের ক্লাস 12-এ রয়েছে। দেখো, এই চারটে গ্রুপের মধ্যে আজকের লেকচারে আমরা গ্রুপ 15 নিয়ে আলোচনা করব। তাহলে কি কি গ্রুপ রয়েছে? না, গ্রুপ 13 পি ব্লকের মধ্যে কি রয়েছে? গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, আরও একটা রয়েছে গ্রুপ 18। গ্রুপ 13-এ কে কে ছিল? দেখো, গ্রুপ 13-এ তোমাদেরকে আমি বলছি, তোমরা যখন এই ব্লক কেমিস্ট্রি পড়বে, তোমরা কিন্তু অবশ্যই পর্যায় সারণীর যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, সেই মডার্ন পিরিয়ডিক টেবিলের যে সেই ছক কিন্তু তোমরা পাশে বই খুলে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, গ্রুপ 13-এ আমরা কি কি জানি? পরপর গ্রুপ বরাবর শ্রেণী বরাবর যে পরপর মৌলগুলো রয়েছে, ওগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে গ্রুপ 13-এ কী কী রয়েছে? না, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এগুলো কিসে? গ্রুপ 13-এ রয়েছে। এগুলো তোমরা ক্লাস 11-এ পড়েছো। আরও 11-এ গ্রুপ 14-ও পড়েছো। এতে কি কি রয়েছে? না, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাস, লেড, এগুলো রয়েছে গ্রুপ 14-এ। আমরা পড়বো আজকে গ্রুপ 15, কারণ এই গ্রুপ 15 থেকেই তোমাদের ক্লাস 12-এ রয়েছে। তাহলে গ্রুপ 15 আজকে আমরা পড়বো। দেখা যাক গ্রুপ 15-এ কী কী মৌল রয়েছে। গ্রুপ 15-এ রয়েছে নাইট্রোজেন, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ, এগুলো গ্রুপ 15-এ রয়েছে। গ্রুপ 16-এ কী রয়েছে? গ্রুপ 16-এ রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এগুলো রয়েছে গ্রুপ 16-এ। গ্রুপ 17-এ কী রয়েছে? না, গ্রুপ 17-এ কি হ্যালোজেন মৌলগুলো রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তার মধ্যে এই অ্যাস্টাটিন, পোলোনিয়াম, বিসমাথ, এগুলো কিন্তু সব এই যে গ্রুপ 15-এর শেষ মৌল বিসমাথ, গ্রুপ 16-এর শেষ মৌল পোলোনিয়াম, আর গ্রুপ 17-এর যে এই অ্যাস্টাটিন, এগুলো কিন্তু সব তেজস্ক্রিয় মৌল, এগুলো সব তেজস্ক্রিয় মৌল। তারপর দেখো, আর কি রয়েছে? গ্রুপ 18 কে রয়েছে? না, গ্রুপ 18-এ কে রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর কি রেডন, এগুলো গ্রুপ 18-এ রয়েছে। তাহলে দেখো, আমরা গ্রুপ 13-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি জানতাম? গ্রুপ 13-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 NP1, এটা গ্রুপ 13-এর। গ্রুপ 14-এর কী ছিল? গ্রুপ 14-এর ছিল NH2 NP2। গ্রুপ 15-এর কী ছিল? কি থাকবে? দেখো, গ্রুপ 15-এরটা তো আমরা আজকে পড়ব, তাহলে আমরা এই দুটো আগেই পড়েছি, এগুলো ক্লাস 11-এর জিনিস। NH2 NP1 ছিল গ্রুপ 13-এর, আর NH2 NP2 ছিল গ্রুপ 14-এর। আজকে আমরা তাহলে শুরু করছি গ্রুপ 15। এর পরের লেকচারগুলোতে আমরা গ্রুপ 17, 16, 18 এগুলো সব দেখব। আজকে আমরা গ্রুপ 15। তাহলে কি এটা? না, এটা নাইট্রোজেন ফ্যামিলি। তাহলে আজকে আমরা নাইট্রোজেন ফ্যামিলিটা দেখব। নাইট্রোজেন ফ্যামিলি কেন? কারণ এর প্রথম মৌলটা নাইট্রোজেন রয়েছে, তাই এটাকে আমরা নাইট্রোজেন ফ্যামিলি বলছি। এই মৌলগুলোর আর একটা নাম রয়েছে কি? না, এগুলোকে নিকটোজেন মৌল বলা হয়। নিকটোজেন মৌল বলা হয়। তাহলে বোঝা গেল।
দেখো তাহলে গ্রুপ 15-এর মৌলগুলিকে আরেকবার লিখে নিই। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। দেখো এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব এর সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে এই সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখার জন্য আগের ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে হবে। তাহলে আমরা কি দেখব এবার? ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কি হবে? দেখো আমরা জানি কি নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2, 2s2, 2p3, 2 2 4 3 7। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7 মানে কি ইলেকট্রন সংখ্যাও 7। তাহলে 1s2, 2s2, 2p3। তারপর নাইট্রোজেনের পর কে? ফসফরাসের কত? ফসফরাসের 15 পরমাণু ক্রমাঙ্ক। দেখো বারবার আমরা 1s 2s না লিখে আমরা এর শর্ট ইলেকট্রনিক বিন্যাস কি লিখি? এর শর্ট ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এর কাছের যে নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট মৌলটা রয়েছে, ইনার্ট এলিমেন্টটা, তাকে প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতরে রেখে আমরা বাকিটা লিখি। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত? 15। তাহলে 15-র কাছে ইনার্ট এলিমেন্ট কোনটা? নিয়ন। কারণ আমরা জানি কি নিয়নের 10। তাহলে প্রথমে এখানে নিয়ন, তাহলে 10 যদি হয়, নিয়ন যদি হয়, তারপর কি হবে? 3s2, 3p3। তাহলে নিয়নের, কারণ নিয়নের 10 দিয়ে 12, 3 15, 15টা হলো। এরপর দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। দেখো পরপর এই মৌলগুলো তোমাদের গ্রুপের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আর্সেনিক 31। তারপর দেখো তাহলে নিয়নের পরে আমরা কি জানি? হিলিয়াম, নিয়ন, তারপর আর্গন। তাহলে এর কাছের নিষ্ক্রিয় মৌলকে আর্গন। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক কত? 18। তাহলে 18 পর্যন্ত হয়ে গেল। এটাই আমরা শর্টে আর্গন দিয়ে দেখালাম। তাহলে এরপর কি হবে? 4s2, 4p3। তাহলে বোঝা গেল। দেখো এইভাবে যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখছি, আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল 2s2, এখানে হলো 3s2, এখানে হলো 4s2, এখানে ছিল 2p3, এখানে হলো 3p3, এখানে হলো 4p3। তাহলে এখান থেকে আমরা যদি এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জিইসি মানে কি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস কার? এই গ্রুপ 15-এর মৌলসমূহের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাচ্ছি ns2, np3 দেখতে পাচ্ছি, কারণ এখানে n এর মান 2 ছিল, এখানে n এর মান 3, এখানে n এর মান 4। তাহলে আমরা কি দেখছি? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে n এর মানটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেখানে nটা কি? nটা কখনোই 0 হতে পারে না। কারণ কি? কারণ এই nটা কি? এটা হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। nটা সবসময় 1 থেকে শুরু হয়ে 1 2 3 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এটা মুখ্য শক্তি স্তর। কারণ কখনোই কি শূন্যতম কক্ষে ইলেকট্রন থাকতে পারে? তাই ন্যূনতম 1 হতে হবে। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এখান থেকে দেখছি ns2, np3। তাহলে গ্রুপ 15-এর ns2, np3। তাহলে বোঝা গেল জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এর। দেখো এরপর এই নাইট্রোজেন কিন্তু অধাতু। নাইট্রোজেন অধাতু। আর দেখো এই গ্রুপের ফসফরাস, শুধু নাইট্রোজেন নয়, নাইট্রোজেন এবং ফসফরাস এই দুজনেই কিন্তু অধাতু। আর কি না, আর্সেনিক আর অ্যান্টিমনি এই দুটো কি? এরা কিন্তু ধাতুকল্প। বা কি? বা মেটালয়েড। আর এটা কি? নন মেটাল। অধাতু মানে নন মেটাল। আর এই বিসমাথ এটা কিন্তু ধাতু। এটা ধাতু। তাহলে এটা কি না? এটা মেটাল। এটা ধাতু। তাহলে বোঝা গেল এখানে নাইট্রোজেন আর ফসফরাস অধাতু, আর্সেনিক আর অ্যান্টিমনি ধাতুকল্প, আর বিসমাথ কিন্তু ধাতু। তাহলে কোনটা ধাতুকল্প, কোনটা ধাতু, কোনটা অধাতু, এটা কিন্তু মনে রাখতে হবে।
এরপর দেখো আমরা এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখেছিলাম, জিইসি মানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP3 দেখেছিলাম। তাহলে এদের ভ্যালেন্স ইলেকট্রন কত, না ভ্যালেন্স ইলেকট্রন তাহলে 2 + 3 সমান কত, 5টা। ভ্যালেন্স ইলেকট্রন এখানে 5টা, তাহলে আমরা কি দেখছি এখানে ভ্যালেন্স ইলেকট্রন 5টা টোটাল। তাহলে তাহলে এখানে কিন্তু নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা, এখানে নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা কত, 4। এখানে নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা 4। সমযোজ্যতা মানে কোভ্যালেন্সি, মানে নাইট্রোজেন সর্বোচ্চ 4টা সমযোজী বন্ধন গঠন করতে পারবে। তাহলে বোঝা গেল। কারণ কি, কারণ এ 5টা কেন পারবে না, 5 কেন দেখাতে পারবো না, তার কারণ কি, কারণ দেখো নাইট্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাসে দেখেছিলাম কি 1s2 2s2 2p3। এর কি কোনো ডি অরবিটাল আছে, এর কোনো ডি অরবিটাল নেই, তাই এ সর্বোচ্চ 4 ভ্যালেন্সি প্রদর্শন করতে পারবে। এ কারণ কি না, কারণ এর কোনো ডি অরবিটাল নেই। তাহলে বোঝা গেল। এরপর দেখো আমাদের এর পরের টপিক কি না, এই গ্রুপ 15 মৌলসমূহের পারমাণবিক ও ভৌত ধর্মের প্রবণতা। তাহলে এদের ভৌত ধর্মের মধ্যে প্রথমে কি রয়েছে, না প্রথমেই রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ বা যেটাকে আমরা বলি কি পরমাণুর আকার। দেখো তোমরা এর আগে 11-এর গ্রুপ 13 14 এই সমস্ত গ্রুপের এই ভৌত ধর্ম পড়ার সময় এই পারমাণবিক ব্যাসার্ধ পড়েছ। আমরা এর জেনারেল ট্রেন্ড কি জানি, জেনারেল ট্রেন্ড কি আমরা জানি যে পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে যাব, এটা কি পর্যায় বরাবর। আমরা জানি যে পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে যাব কি হবে, না পরমাণুর আকার কি হয়, হ্রাস পায়। পরমাণুর আকার হ্রাস পায়। আর কি জানি, ডাউন দ্য গ্রুপ ওপর থেকে নিচে, এটা কি শ্রেণী বরাবর। আর আমরা জানি কি শ্রেণী বরাবর যত আমরা ডাউন দ্য গ্রুপ আসবো তত কি পরমাণুর আকার বৃদ্ধি পায়। এটা আমরা জেনারেল ট্রেন্ড জানি যে গ্রুপ বরাবর নিচের দিকে নামলে ওপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধি পায় আর পর্যায় বরাবর হ্রাস পায়। তাহলে এর ক্ষেত্রে কি হবে, না এর ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। দেখো আমি যদি এর ভ্যালুগুলো লিখি এদের পারমাণবিক ব্যাসার্ধের, তাহলে নাইট্রোজেনের 70 পিকোমিটার, ফসফরাসের কত হয় 110 পিকোমিটার পিকোমিটার, আর্সেনিকের 121 পিকোমিটার, আর অ্যান্টিমনি 141 পিকোমিটার, আর বিসমাথের 148 পিকোমিটার। তাহলে বোঝা গেল এদের ব্যাসার্ধ। দেখো এখান থেকেই দেখা যাচ্ছে যে যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছে তত কি হচ্ছে, তত এদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। দেখো পরমাণুর ব্যাসার্ধ যে বৃদ্ধি পাওয়াটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রকম বৃদ্ধি পাচ্ছে না। কোথাও দেখো এখানে যে ডিফারেন্স, বৃদ্ধি পাওয়ার যে ডিফারেন্স, এখানে কিন্তু সেই ডিফারেন্স কিন্তু কমে গেছে। দেখো অ্যান্টিমনি আর বিসমাথে, দেখো নাইট্রোজেন থেকে ফসফরাস থেকে আর্সেনিকে যতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছিল পারমাণবিক ব্যাসার্ধটা, অ্যান্টিমনি থেকে বিসমাথে কিন্তু ততটা পরিমাণ বৃদ্ধি পায়নি, কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখানে কি হয়েছে, কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কেন কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কারণ দেখো আমরা যদি এদের সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা আরও একবার দেখে নিই, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় না, নাইট্রোজেন অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। দেখো আর্সেনিকের ক্ষেত্রে আর্সেনিকের 15 না, আর্সেনিকের ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত, 15, ফসফরাসের 15, তাহলে আর্সেনিকের কত 33, তাহলে 33 এর আগের নিঃসঙ্গ
এর আগের ইনার্ট এলিমেন্ট কোনটা? এর আগের ইনার্ট এলিমেন্ট আর্গন। আর্গন, তাহলে আর্গনের পরে এটা যদি দেখি তাহলে কি হবে না 3d10 4s2 4p3। অ্যান্টিমনি, অ্যান্টিমনি আর বিসমাথ, অ্যান্টিমনির ক্ষেত্রে কি হবে ক্রিপ্টন, ক্রিপ্টন 4d10 5s2 5p3। আর এখানে বিসমাথের ক্ষেত্রে কি হবে জেনন, জেনন 5d10 6x2 6p3। তাহলে বোঝা গেল। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলোর ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল প্রবেশ করেছে, যেখানে ফসফরাস আর নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু কোনো ডি অরবিটাল ছিল না। আমরা ফসফরাস আর নাইট্রোজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন একটু আগে দেখেছিলাম, সেখানে কিন্তু কোনো ডি অরবিটাল ছিল না, কিন্তু দেখো এদের ক্ষেত্রে ডি অরবিটালের প্রবেশ ঘটেছে। ফলে এই ডি অরবিটালের জন্য কি হয়, এদের পুওর শিল্ডিং ইফেক্ট। দেখো তোমরা গ্রুপ 13-এর ক্ষেত্রেও কিন্তু দেখেছিলে। আমি গ্রুপ 13-এর ক্ষেত্রে যদি আরেকবার দেখাই, গ্রুপ 13-এ কী কী ছিল, বোরন, অ্যালুমিনিয়াম, যেটা তোমরা 11-এ পড়েছিলে, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। দেখো এদের ক্ষেত্রে বোরনের ছিল কি, বোরনের পরে অ্যালুমিনিয়াম, বোরনের পরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন থেকে অ্যালুমিনিয়ামে ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছিল, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে ব্যাসার্ধ হ্রাস পেয়েছিল। অ্যালুমিনিয়ামের কি ছিল 3s2 3p1, আর গ্যালিয়ামের কি 3d10 4s2 4p1। অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে কি হয়েছিল, হ্রাস পেয়েছিল পরমাণুর ব্যাসার্ধ। ঠিক এক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটবে। এটা কেন ঘটেছিল, এটা ঘটেছিল কারণ কি পুওর শিল্ডিং এফেক্ট, পুওর শিল্ডিং এফেক্ট অর্থাৎ কি দুর্বল আবরণী প্রভাব, দুর্বল আবরণী প্রভাব। কার দুর্বল আবরণী প্রভাব, না এই ডি কক্ষকের, এই 3D কক্ষকের দুর্বল আবরণী প্রভাব। দেখো দুর্বল আবরণী প্রভাব, আবরণী প্রভাবটা কি, দেখো আবরণী প্রভাব আমরা কি জানি, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। দেখো এই যে বিভিন্ন কক্ষপথে এগুলো ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে এই যে শেষতম ইলেকট্রনটা রয়েছে, এই শেষ কক্ষে এই যে শেষ ইলেকট্রনটা রয়েছে, এর ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স, নিউক্লিয়াসটা তো একে আকর্ষণ করবে। তাহলে নিউক্লিয়াসটা যে একে আকর্ষণ করবে সেটা কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করে, কিসের ওপর, না এই শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাবের ওপর নির্ভর করে। আবরণী প্রভাবটা কারা দেখাবে, না এই যে ইনার অরবিটালগুলো রয়েছে, এই যে ভেতরের অরবিটালগুলো রয়েছে, এতে তো ইলেকট্রন রয়েছে, এগুলোতেও ইলেকট্রন রয়েছে। তাহলে এই অরবিটালগুলো কতটা পর্দার মতো আচরণ করতে পারছে সেটাই হলো আবরণী প্রভাব। আবরণী থেকে কি আবরণ কথাটা আসছে, আবরণ মানে কি এই নিউক্লিয়াস থেকে এই যে শেষ ইলেকট্রনটা রয়েছে এর মধ্যে এই যে ইনার ইলেকট্রনগুলো, ইনার অরবিটাল, এরা একে আবরণ করে রাখছে, এই শেষ ইলেকট্রনটাকে আবরণ করে রাখছে কার থেকে, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে যত বেশি আবরণ করে রাখবে, অর্থাৎ পর্দার মতো আচরণ করে যত একে আড়াল করে রাখতে পারবে, তত এর ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে, এর ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে ডি কক্ষকের ক্ষেত্রে আবরণী প্রভাবটা কমে যায়, অর্থাৎ এই ডি উপকক্ষটা পর্দার মতো আচরণ করতে পারে না, ভালো পর্দার মতো আচরণ করতে পারে না। ফলে কি হয়, এই যে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে যে আকর্ষণ করে, সেই আকর্ষণ ক্ষমতা এই ইনার অরবিটালগুলো কমাতে পারে না, কারণ এদের আবরণী প্রভাব প্রায় নেই, ডি কক্ষক আর এফ কক্ষকের প্রায় নেই। দেখো শিল্ডিং এফেক্টের অর্ডার তোমরা জানো, শিল্ডিং এফেক্টের অর্ডার তোমাদের ক্লাস 11-এই তোমরা পড়েছো। এস এর সব থেকে বেশি হয়, কারণ কি এস নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তাই এস এর শিল্ডিং এফেক্ট বা আবরণী ক্ষমতা সব থেকে বেশি। তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে এই ডি আর এফ এর একেবারে আবরণী ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তাহলে এর যদি আবরণী ক্ষমতা নেই, তাহলে এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বাঁচাতে পারবে না, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে রক্ষা করতে পারবে না, পর্দার মতো আচরণ করতে পারবে না। ফলে এই নিউক্লিয়াসটা একে বেশি পরিমাণে আকর্ষণ করবে, বেশি পরিমাণে আকর্ষণ করবে। তাহলে এই নিউক্লিয়াসটা যদি ইলেকট্রনটাকে বেশি পরিমাণে এইদিকে আকর্ষণ করে, তাহলে কি ঘটবে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে, ডিক্রিজ করবে। দুজনের মধ্যে আকর্ষণটা বেশি হলে কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ ডিক্রিজ করবে। তাই দেখো
তাই এখানে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে কিছুটা কমে গিয়েছিল। আর এই একই ঘটনা আমরা এই গ্রুপ 15-এর মৌলগুলোর ক্ষেত্রে দেখলাম। তাহলে দেখো এই জায়গাটা আশা করি বোঝা গেল যে ব্যাপারটা আসলে কি ঘটলো পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য। পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য ব্যাপারটা ঘটলো। পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য জেড ইফেক্টিভ মানে কি, যে কার্যকরী নিউক্লিয় আধান, অর্থাৎ কতটা পরিমাণ নিউক্লিয় আধানের জন্য এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে নিজের দিকে, এই জেড ইফেক্টিভ কি বেড়ে গেল। কিসের জন্য? এদের এই পুয়ার শিল্ডিং ইফেক্টের জন্য। ফলে কি হলো, পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর যে সাইজ সেটা কি হলো, ডিক্রিজ করে গেল। তাহলে জেড ইফেক্টিভ বেড়ে যেতে সাইজটা ডিক্রিজ করলো। তাহলে এর পেছনের যে মূল ব্যাখ্যাটা, তাহলে সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। যেটা যেটা গ্রুপ 13-এর ক্ষেত্রে ঘটেছিল, এটা গ্রুপ 15-এর ক্ষেত্রেও ঘটলো। তাহলে দেখো বোঝা গেল। এরপর দেখো দেখো এটাকে তাহলে আমরা জেড বলতে পারি, এইটাকে জেড বলতে পারি, জেড। তাহলে দেখো জেডটা কি, এখানে জেডটা নিউক্লিয় আধান, জেডটা এখানে নিউক্লিয় আধান, জেডটা নিউক্লিয় আধান। তাহলে দেখো এই জেড এর নিউক্লিয় আধান, নিউক্লিয়াসের এই নিউক্লিয় আধান জেডের জন্যই এই শেষ ইলেকট্রনটা আকর্ষণ বল অনুভব করছে এই দিকে, এই নিউক্লিয়াসের দিকে। আর এইগুলোতে যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনটাকে কি করছে, রিপালস করছে। কারণ আমরা কি জানি, ইলেকট্রন দুটোই তো নেগেটিভ, তাহলে নেগেটিভ কি করে, বিকর্ষণ করে। তাহলে দেখো এই জেডটা একে এদিকে আকর্ষণ করছে, ইলেকট্রনগুলো একে এদিকে রিপালশন করছে। তাহলে এর ওপর আসলে কতটা পরিমাণ যে আকর্ষণ বল, এ তাহলে কতটা পরিমাণ অনুভব করবে, সেটা জেড ইফেক্টিভ, সেটাই কার্যকরী নিউক্লিয় আধান। টোটাল নিউক্লিয় আধান জেড, তার মধ্যে কিছুটা প্রশমিত করে দিচ্ছে কারা, এই ইলেকট্রনগুলো, কারণ এদিকে ঠেলছে। দেখো কি, একটা বল এদিকে কাজ করছে, একটা বল এদিকে কাজ করছে, তাহলে নেট বল যেটা সেটাই জেড ইফেক্টিভ। তাহলে জেড ইফেক্টিভ সমান আমরা কি লিখতে পারি না, টোটাল জেড মাইনাস সিগমা। এই সিগমাটা কে তৈরি করছে, এই সিগমাটা এই ইলেকট্রনগুলো যে রিপালসিভ ফোর্স তৈরি করছে সেইটা। তাহলে আশা করি বোঝা গেল পারমাণবিক ব্যাসার্ধের ব্যাখ্যাটা। দেখো আমাদের এর পরের আয়োনাইজেশন এনথালপি বা আয়োনায়ন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি বা আয়োনায়ন এনথালপি। আয়োনাইজেশন এনথালপিটা কি না, কোনো একটা পরমাণুর একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করে বেড়াচ্ছে, এই ইলেকট্রনগুলো এই যে এই সর্বশেষ ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের এই আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত বা বিচ্ছিন্ন করতে যে শক্তির প্রয়োজন হয়, সেটাই আয়োনাইজেশন এনথালপি বা আয়োনায়ন এনথালপি। দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি জানি আমরা, আকার কি হয়, আকার বৃদ্ধি পায়, এটা আমরা জানি, জেনারেল ট্রেন্ড এটা। তাহলে দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আকার যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে কি এই ব্যাসার্ধ, এই পারমাণবিক ব্যাসার্ধ এটাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আকার মানে কি, পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই যে শেষ ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে যত ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। দেখো দুটো বস্তু যদি পরস্পরের থেকে দূরে চলে যায়, তাহলে তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে সেটা কমে যাবে, কারণ ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে ডিস্টেন্স যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াসের যে আকর্ষণ ক্ষমতা ইলেকট্রনের ওপর সেটা কমে যাবে। তাহলে সেটা যদি কমে যায়, তাহলে এই এই ইলেকট্রনটা সহজেই এই কক্ষ থেকে বেরিয়ে যেতে পারবে। তাহলে এই ইলেকট্রনটার এখান থেকে বেরিয়ে যেতে কম শক্তির প্রয়োজন হবে, তাই আয়োনাইজেশন এনথালপি কী হবে, কমবে। আকার বৃদ্ধি পায়, এই আপ অ্যারো মানে বৃদ্ধি পাওয়া, আর আয়োনাইজেশন এনথালপি সেটা কমে যাবে মানে ডাউন অ্যারো। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে যেহেতু পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে, তাই নিউক্লিয়াস এর ওপর বেশি আকর্ষণ করতে পারবে না, নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা কমে যাচ্ছে এর ওপর, সহজেই এই কক্ষ ছেড়ে বেরিয়ে আসতে পারবে, তাই আয়োনায়ন এনথালপি কম, এর কম শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা যদি আয়োনায়ন এনথালপির অর্ডারটা দেখি, তাহলে সেটা কি হবে, নাইট্রোজেনের সব থেকে বেশি, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জেনারেল ট্রেন্ডটাই ফলো হচ্ছে, দেখো এর পরের টপিক কি না, এর পরের টপিক হলো অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। আমরা যদি এলিমেন্টগুলো আরেকবার লিখি, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলোই ছিল এলিমেন্টগুলো। তাহলে দেখো নাইট্রোজেন
আর একবার যদি এদের আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি জারণ অবস্থা দেখার জন্য, তাহলে এখানে ছিল 2s2 2p1, এখানে 3s2 3p1, সরি 2s2 2p3 2s2 2p3 3s2 3p3, 4s2 4p3, 5s2 5p3 আর 6s2 6p3। এগুলোই ছিল এর ইলেকট্রন বিন্যাস। আর এখানে কি ছিল? এখানে ছিল 5d10 আর এখানে ছিল 4d10 আর এখানে 4d10 ছিল, এখানে 5d10 আর এখানে 4f14। তাহলে এই ছিল এদের ইলেকট্রন বিন্যাস। দেখো এখান থেকে আমরা কি দেখছি? এখান থেকে আমরা দেখছি যে এদের ভ্যালেন্স কক্ষে কটা করে ইলেকট্রন রয়েছে। এদের ভ্যালেন্সি কি দেখছি? ভ্যালেন্সি সমান 5 দেখছি আমরা। এটা কি? এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালেন্সি, হাইয়েস্ট পজিটিভ ভ্যালেন্সি কি? +5। আমরা দেখছি ভ্যালেন্স ইলেকট্রন এদের +5, তাহলে এরা সর্বোচ্চ পজিটিভ জারণ স্তর কত দেখাতে পারে? +5। এই যে ভ্যালেন্স কক্ষ, এদের ভ্যালেন্স এই যে 3টে 2টো, এখানে ভ্যালেন্স কক্ষ কি 5 নম্বর কক্ষ, এখানে 6 নম্বর কক্ষ, এখানে 3টে, এখানে 2টো, টোটাল 5টা। এখানে দেখো প্রত্যেকের ক্ষেত্রেই 5টা করে ইলেকট্রন, তাহলে এদের ভ্যালেন্সি +5, এটা সর্বোচ্চ। আর কি না, দেখো এরা যেমন +5 জারণ স্তর প্রদর্শন করে, তেমন কিন্তু এরা +3 জারণ স্তরও প্রদর্শন করে। +5 জারণ স্তর প্রদর্শন করে, +3 জারণ স্তরও প্রদর্শন করে। +5 +3 +5 +3 +5 +3 জারণ স্তর প্রদর্শন করে। কে না, এই ইলেকট্রন এই এলিমেন্টগুলো এরা +5 জারণ স্তর আর +3 জারণ স্তর দুটোই প্রদর্শন করে। দেখো গ্রুপ বরাবর আমরা ওপর থেকে যত নিচের দিকে নামবো, তত কিন্তু এই +5 জারণ স্তরের যে স্থিতিশীলতা, অর্থাৎ এই +5 জারণ স্তরের স্থায়িত্ব, এটা কিন্তু কমতে থাকবে। আর এই +3 জারণ স্তরের যে স্থায়িত্ব, এটা কিন্তু বাড়তে থাকবে। এটা কেন হয়? দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে +3 অক্সিডেশন স্টেটের স্থায়িত্ব কি হয়? স্থায়িত্ব বেড়ে যায়। কেন গ্রুপ বরাবর ওপর থেকে নিচে এরম হয়? কারণ দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে আমরা জানি এর কারণ কি জানি? আমরা এই ক্লাস 11-এ গ্রুপ 13 আর 14 এলিমেন্টসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এর কারণ কি? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, বা এটাকে ইংরেজিতে কি বলে না, ইনার্ট পেয়ার ইফেক্ট। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য এরকমটা হয়। কেন না, দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে, তাহলে আমরা যদি ট্রেন্ড লিখি, +3 এর ট্রেন্ড কি হয়? +3 এর স্থায়িত্বের ট্রেন্ড হয় হচ্ছে প্রথমে নাইট্রোজেন থেকে ফসফরাসে কি হয়? +3 জারণ অবস্থায় স্থায়িত্ব ক্রমশ বাড়তে থাকে। আর +5-এর ক্ষেত্রে কি হয়? +3 এর নিচের দিকে ক্রমশ বাড়তে থাকে। আর +5-এর জারণ অবস্থা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ক্রমশ কমতে থাকে। তাহলে এরকম হয়। এর কারণ কি? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। আচ্ছা, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবটা কেন? এই জিনিসটা আসলে কি এই নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব? যদিও তোমরা এটা ক্লাস 11-এ পড়েছো, তাও দেখো আমরা এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখেছিলাম? NH2NP3। দেখো এই যে NH2NP3 রয়েছে, গ্রুপ বরাবর যে ওপরের দিকে যে মৌলগুলো রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, এদের ক্ষেত্রে কিন্তু কোনো ডি অরবিটাল নেই। কিন্তু দেখো আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই তিনজনের ক্ষেত্রে কি রয়েছে? ডি অরবিটাল রয়েছে। আর্সেনিকের অ্যান্টিমনির ক্ষেত্রে রয়েছে ডি অরবিটাল। আর্সেনিকের ক্ষেত্রেও রয়েছে, কাটলাম কেন? আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের ক্ষেত্রে ডি অরবিটাল রয়েছে। এখানে 3d10 4s2 4p3। দেখো এদের ক্ষেত্রে ডি অরবিটাল রয়েছে। আমরা একটু আগে কি দেখলাম? ডি অরবিটালের কি হয়?
ডি অরবিটালের একটু আগে কি দেখলাম, ডি অরবিটালের পুয়ার শিল্ডিং ইফেক্ট রয়েছে, পুয়ার শিল্ডিং ইফেক্ট, পুয়ার শিল্ডিং ইফেক্ট। তাহলে এর যদি পুয়ার শিল্ডিং ইফেক্ট থাকে, এই পুয়ার শিল্ডিং ইফেক্টের জন্য এই যে অ্যান্টিমনি বিসমাথ, এই যে নিচের দিকের মৌলগুলো রয়েছে, বিশেষত এই বিসমাথ, এদের যে এই এফ উপকক্ষের আর ডি উপকক্ষের পুয়ার শিল্ডিং ইফেক্টের জন্য কি হচ্ছে না, এই 6s কক্ষটা একে নিউক্লিয়াস খুব বেশি পরিমাণে আকর্ষণ করছে। দেখো, যেহেতু এই এস উপকক্ষগুলোকে নিউক্লিয়াস বেশি পরিমাণে আকর্ষণ করে রাখছে, তাই এই এস উপকক্ষের দুটো ইলেকট্রন এরা কিন্তু বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না। এরা কি চাইবে, যে নিউক্লিয়াস যেহেতু এদেরকে বেশি পরিমাণে আকর্ষণ করে রেখেছে, তাই এরা এরকম নিষ্ক্রিয় থাকতে চাইবে, এরা কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করতে চাইবে না। কারণ কি না, এদের পুয়ার শিল্ডিং ইফেক্ট, এরা সেরকম আবরণী তৈরি করতে পারছে না। মানে নিউক্লিয়াস থেকে যে এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো রয়েছে, নিউক্লিয়াস আর এই যে শেষে যে এস উপকক্ষ রয়েছে, তার মাঝে যে এই ডি আর এফ উপকক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে, এদের দুর্বল আবরণী প্রভাবের জন্য কি হচ্ছে, এই এস কক্ষকের ওপর এই নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে গেছে। ফলে কি এই এস উপকক্ষের ইলেকট্রন দুটোকে নিউক্লিয়াস কি তীব্রভাবে আকর্ষণ করে রেখেছে। ফলে কি হয়েছে না, এই ইলেকট্রনগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করতে চাইছে না। ফলে এই যে এস উপকক্ষের দুটো ইলেকট্রন, এরা কি ইনার্ট থেকে যাচ্ছে, এই দুটো ইলেকট্রন কি ইনার্ট থেকে যাচ্ছে, অর্থাৎ কি নিষ্ক্রিয় থেকে যাচ্ছে। এই দুটো ইলেকট্রন মানে কি, দুজন মিলে কি একটা পেয়ার তৈরি করেছে, একটা জোড়। তাহলে এটাকেই আমরা কি বলছি, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। আর এই নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্যই বিসমাথের ক্ষেত্রে +3 স্থায়ী বেশি, +3 স্থায়ী বেশি, আর +5 কম স্থায়ী হয়, +5 কম স্থায়ী হয়। তাহলে বোঝা গেল যে জারণ অবস্থা গ্রুপ বরাবর +5 কীভাবে ট্রেন্ড হচ্ছে, আর +3 জারণ অবস্থার গ্রুপ বরাবর কীভাবে ট্রেন্ড হচ্ছে। এরপর দেখো নাইট্রোজেন, এখান থেকে প্রশ্ন আসে, এই গ্রুপের নাইট্রোজেনই কিন্তু হলো একমাত্র যে +5 জারণ স্তর প্রদর্শন করে, +5 জারণ স্তর প্রদর্শন করে কে, নাইট্রোজেন কিন্তু একমাত্র +5 জারণ স্তর প্রদর্শন করে। আর এ শুধু +5 নয়, এ -3 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ স্তর প্রদর্শন করে। আর নাইট্রোজেন -3 অবস্থায় কি করে, নাইট্রাইট যৌগ গঠন করে, অর্থাৎ কি যে কোনো নাইট্রাইট যৌগে নাইট্রোজেনের জারণ স্তর হয় কি -3, যেটা কিনা কি সর্বনিম্ন জারণ অবস্থা। এটাই সর্বনিম্ন জারণ অবস্থা, আর এটা সর্বোচ্চ জারণ অবস্থা কাদের, এই গ্রুপ 15 এলিমেন্টসের। এটা সর্বনিম্ন জারণ অবস্থা, এটা সর্বোচ্চ জারণ অবস্থা। তাহলে নাইট্রোজেন -3 জারণ স্তরে থাকে এরকম যৌগ কি, ধরো উদাহরণ হিসেবে যদি লিখি ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এটা কি ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এখানে নাইট্রোজেন কি -3 জারণ স্তরে রয়েছে। দেখো আরও যদি কয়েকটা আমরা এক্সাম্পল দেখি বিভিন্ন যৌগের, যেমন NH3, এখানে নাইট্রোজেন কি জারণ অবস্থায় রয়েছে। দেখো জারণ সংখ্যা নির্ণয় করা নিশ্চয়ই তোমরা জানো, তোমরা ক্লাস 11-এ জারণ সংখ্যা নির্ণয় করা দেখেছো। জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করে, যার জারণ সংখ্যা নির্ণয় করতে চাই আমরা, এখানে কার জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, নাইট্রোজেনের, তাকে আমরা কি ধরবো, X। আর আমরা কি জানি, হাইড্রোজেন বেশিরভাগ মৌলে +1 জারণ স্তরে থাকে, তাহলে হাইড্রোজেনের এখানে +1, তাহলে আমরা কি লিখব, X প্লাস হাইড্রোজেন 3টে রয়েছে, 3 + 1 সমান কি, পুরো যৌগটা নিউট্রাল অবস্থায় রয়েছে, কোনো চার্জ আছে কি এদের মাথায়, নেই, তাহলে সমান 0। তাহলে এখানে X সমান -3, অর্থাৎ কি এখানে নাইট্রোজেন -3 জারণ স্তরে রয়েছে। এভাবে যদি তোমরা দেখো N2H4, এর ক্ষেত্রে নাইট্রোজেন -2 জারণ অবস্থায় রয়েছে, কারণ এটা কি -4, এটা -4, তাই এটা -2 × 2, এটা কত +4, সরি -4 নয়, এই H4 এটা +4, তাহলে এখানে 2 × -2 এটা কি হবে -4, তবে -4 আর +4 মিলে নিউট্রাল হবে। এরপর যদি দেখি
NH2OH NH2OH, তাহলে এটা কি হবে না, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে নাইট্রোজেন -1, আর যদি N2 দেখি ডাইনাইট্রোজেন, তাহলে দেখো এটা একটা মুক্ত মৌল, তাহলে এর ক্ষেত্রে জারণ অবস্থা 0। তাহলে এইগুলো হলো বিভিন্ন যৌগের নাইট্রোজেনের বিভিন্ন রকম জারণ অবস্থা। আচ্ছা, N2O গ্যাস এটা কি, এটা কি, এটা এটা নাইট্রাস অক্সাইড, এটা নাইট্রাস অক্সাইড। এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে লাফিং গ্যাস, লাফিং গ্যাস। অর্থাৎ অর্থাৎ এই গ্যাস যদি যে কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কি হবে, আমরা শুধু হাসতে থাকব। তাহলে ভেতর থেকে আমাদের মধ্যে এমন একটা সেন্সিটিভ কিছু তৈরি হবে যার জন্য আমরা শুধু হাসতে থাকবো, তাই এর নাম কি লাফিং গ্যাস। আর NO, NO এখানে কি, NO নাইট্রাস অক্সাইড, এটা N2O নাইট্রাস অক্সাইড, এটা নাইট্রাস অ্যাসিড। আর এটা কি, আর এটা N2O3, N2O3 হতে পারে, N2O4 যৌগ গঠিত হয়, N2O5 যৌগ গঠিত হয়। দেখো নাইট্রোজেনের অনেক যৌগ গঠিত হয়। এটা কি নাইট্রাস অ্যাসিড NO, এখানে কি অক্সিজেন -2, তাহলে এখানে নাইট্রোজেন +2। এখানে দেখো নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন +3, এখানে নাইট্রোজেন +4, এখানে নাইট্রোজেন +5 অবস্থায় রয়েছে। তাহলে দেখো নাইট্রোজেন বিভিন্ন যৌগে -3 থেকে আরম্ভ করে +5 পর্যন্ত সমস্ত রকম জারণ অবস্থাতেই কিন্তু এ থাকতে পারে। তাহলে এরপর দেখো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা কি না নাইট্রোজেনের না বিসমাথের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বিসমাথের ক্ষেত্রে আমরা দেখলাম যে +3 জারণ স্তর স্থায়ী হয়, +3 জারণ স্তর স্থায়ী হয়, আর +5 জারণ স্তর স্থায়ী হয় না বললেই চলে, স্থায়ী হয় না বললেই চলে। তাহলে কি না, তাহলে আমরা একটা যৌগ দেখব যেটা কি BiF5, বিসমাথ পেন্টাফ্লোরাইড। এটা কি হয়, এটাই বিসমাথের একমাত্র যৌগ যেখানে বিসমাথ +5 জারণ অবস্থায় রয়েছে। একমাত্র +5 জারণ অবস্থায় বিসমাথ এই যৌগটাই গঠন করে, যেটা কিনা কি হয়, স্থায়ী হয়। যদিও আমরা দেখলাম যে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য বিসমাথের +3 জারণ স্তর স্থায়ী হয়, কিন্তু এই একটা মাত্র যৌগের ক্ষেত্রে বিসমাথ +5 জারণ স্তর প্রদর্শন করে, অর্থাৎ এটা একটা স্থিতিশীল যৌগ। এরপর তাহলে আমরা গ্রুপ 13-এর ক্ষেত্রে দেখেছিলাম টেলুরিয়াম, গ্রুপ 13-এর ক্ষেত্রে টেলুরিয়াম দেখেছিলাম, গ্রুপ 14-এর ক্ষেত্রে লেড, আর গ্রুপ 15-এর ক্ষেত্রে কাকে দেখলাম, বিসমাথ। এরা সবাই তাহলে কি, টেলুরিয়াম কি করে না, টেলুরিয়াম +3 থেকে টেলুরিয়াম +1-এ আসতে চায়। লেড কি করে, +4 থেকে লেড +2-তে আসতে চায়। আর বিসমাথ কি করে আমরা দেখলাম না, বিসমাথ +5 থেকে +3-তে আসতে চায়। দেখো এর প্রত্যেক ক্ষেত্রেই কি ঘটছে না, প্রত্যেক ক্ষেত্রে এরা জারণ স্তরটা কমানোর চেষ্টা করছে। তাহলে এদের কি হচ্ছে, বিজারণ ঘটছে, এর নিচে +3 থেকে +1-এ আসতে চাইছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে +1 জারণ স্তরে আসতে চাইছে। আর লিডও এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে +2-তে আসতে চাইছে, এও এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে বিসমাথ +3-তে আসতে চাইছে। অর্থাৎ এদের প্রত্যেক ক্ষেত্রে কি ঘটছে না, প্রত্যেক ক্ষেত্রে এরা বিজারিত হচ্ছে। এদের জারণ সংখ্যা কমছে মানে কি, এদের বিজারণ ঘটছে। তাহলে এরা যদি নিজেরা বিজারিত হয় তাহলে এরা অন্যকে জারিত করবে, তাহলে এরা প্রত্যেকেই কিন্তু কি হবে, তীব্র জারক দ্রব্য হবে। এরা কি হবে, তীব্র জারক দ্রব্য হবে। তাহলে বোঝা গেল। দেখো এরপর আমরা কি দেখব, এরপর দেখব হাইড্রাইড যৌগসমূহ। কাদের হাইড্রাইড যৌগ, এই গ্রুপ 15-এর এই এলিমেন্টগুলোর হাইড্রাইড যৌগ। তাহলে কি, তাহলে গ্রুপ 15-এর এই এলিমেন্টগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ গঠন করে, যার সংকেত কি EH3। তাহলে এখানে 2, এখানে 2, এখানে 3, তাহলে EH3। এখানে ইটা কি, এখানে ইটা হলো এলিমেন্ট, এখানে ইটা হলো এলিমেন্ট। কি হতে পারে না, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ,
এই সমস্ত মৌলগুলো ই হতে পারে। তাহলে যদি আমরা পরপর লিখি তাহলে কি হবে, NH3, NH3, PH3, ASH3, SbH3, BiH3, এই সমস্ত মৌলগুলো হতে পারে হাইড্রাইড। এটা কি অ্যামোনিয়া, এটা ফসফিন, এগুলো হতে পারে। দেখো এবার এদের এই হাইড্রাইড যৌগগুলোর কি কি দেখব না, দেখব স্ফুটনাঙ্ক দেখব। তাহলে এদের স্ফুটনাঙ্কটা কি হবে? দেখো আমরা কি জানি, দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আমরা কি জানি যে নতুন সেল অ্যাড হতে থাকে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। ফলে কি হয়, ফলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলোর আকার কি হয়, ক্রমশ বাড়তে থাকে। দেখো মৌলগুলোর আকার যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, সাইজ যেহেতু ইনক্রিজ করছে, তাহলে এদের যে ভ্যান ডার ওয়ালস, দেখো সাইজটা কার ইনক্রিজ করছে, প্রত্যেকের ক্ষেত্রেই তো হাইড্রোজেন রয়েছে কিন্তু মৌলগুলো আলাদা। তাহলে এদের সাইজ ইনক্রিজ হওয়ার জন্য ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সাইজ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ইনক্রিজ হচ্ছে, তাই এদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে এরা কি পরস্পরের সাথে বেশি পরিমাণে সঙ্ঘবদ্ধ হয়ে থাকবে, পরস্পরের সঙ্গে বেশি পরিমাণে সঙ্ঘবদ্ধ হয়ে থাকবে। ফলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে তাহলে এদের বন্ধন তত বেশি শক্তিশালী হয়ে পড়বে। ফলে কি হবে, এদের স্ফুটনাঙ্ক তত বেশি বেড়ে যাবে। বিপি মানে কি, ব্লাড প্রেশার নয়, বিপি মানে এখানে বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্ট এখানে বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল বয়লিং পয়েন্ট কেন বৃদ্ধি পাচ্ছে, স্ফুটনাঙ্ক। দেখো স্ফুটনাঙ্ক আমরা জানি কি, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ভ্যান ডার ওয়ালস মৌলের আকার ক্রমশ বাড়তে থাকে। ফলে মৌলের আকার যেহেতু ক্রমশ বাড়তে থাকছে, ফলে মৌলগুলোর মধ্যে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই স্ফুটনাঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই কি বন্ধন শক্তিশালী হচ্ছে, তাই স্ফুটনাঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেখো তাহলে নর্মাল ট্রেন্ড কি হবে, নর্মাল ট্রেন্ড তাহলে কি হওয়া উচিত ছিল না, সব থেকে কম এর। তাহলে গ্রুপ বরাবর আমরা যত উপর থেকে নিচের দিকে নামছি ক্রমশ বাড়তে থাকছে, এটা হওয়ার কথা ছিল নর্মাল ট্রেন্ড স্ফুটনাঙ্কের। কিন্তু এটা হবে না। কেন হবে না, দেখো এই NH3 যৌগের ক্ষেত্রে কি হয়, এ কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে, হাইড্রোজেন বন্ড গঠন করে। ফলে এর ক্ষেত্রে ক্রমটা কেমন হয়, আগে ক্রমটা লিখি তারপর ব্যাখ্যায় আসছি কেন হয়। সব থেকে PH3 কম হয়, তারপর হয় ASH3, তারপর মাঝে ঢুকে যায় এই অ্যামোনিয়া, তারপর হয় SbH3, তারপর হয় BiH3। এবার ব্যাখ্যা, তাহলে ব্যাখ্যাতে আসি কেন এমন হয়। দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলের আকার ক্রমশ বৃদ্ধি পায়, তাই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ বৃদ্ধি পায়, তাই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই লজিকটা এই দুটো মৌলের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ঘটে। কিন্তু এই NH3 যৌগের ক্ষেত্রে কি হয় না, এই NH3 যৌগের ক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে যে এই NH3, মানে এখানে NH3 অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে। অর্থাৎ NH3 কি করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। এটা কি না, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ কি অনেকগুলো অ্যামোনিয়ার অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে এই হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য কি হয়, এর স্ফুটনাঙ্ক নর্মাল ট্রেন্ড এভাবে হওয়া উচিত, এরকম না হয়ে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্কটা হঠাৎ বেড়ে যায়। কাদের থেকে না, এই আর্সেনিকের হাইড্রাইড আর এই ফসফরাসের হাইড্রাইডের থেকে বেড়ে যায়। কিন্তু এই দুটো মৌলের ক্ষেত্রে
এদের আকার এতটা পরিমাণে বড় হয় যে এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব বেশি হয়। তাই এদের ক্ষেত্রে এদের যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এত পরিমাণে যে বেশি হয়, নাইট্রোজেনের এই অ্যামোনিয়ার এই হাইড্রোজেন বন্ধন কিন্তু এদেরকে ছাপিয়ে যেতে পারে না। ফলে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্কটা এদের দুজনের থেকে বেশি হলেও ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এদের যতটা পরিমাণে স্ফুটনাঙ্ক বেশি হয় এদের থেকে বেশি হতে পারে না। ফলে ফলে কীরকম ক্রমটা হয়, সব থেকে পিএইচ3 কম হয়, তারপর এসএইচ3 হয়, তারপর মাঝে অ্যামোনিয়াটা এদের দুজনকে ছাপিয়ে গিয়ে মাঝে ঢুকে যায়। কিন্তু অ্যান্টিমোনিয়ার বিসমাথের ক্ষেত্রে আকার অত্যাধিক পরিমাণে বড় হয়, কারণ এরা একেবারে গ্রুপের নিচের মৌল। ফলে এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব বেশি হয়, এদের কিন্তু যথারীতি স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়। দেখো এদের ক্ষেত্রে আর কিসের ক্রম না, ক্ষারকীয়তা আর তাপীয় স্থায়িত্ব। আর কিসের দেখব? ক্ষারকীয়তা, ক্ষারকীয়তা, আর কিসের দেখব? আর দেখব তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব। আচ্ছা, তো দেখো তাহলে এটা কিভাবে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে যদি একটু আঁকি, তাহলে এই নাইট্রোজেন, 3টে হাইড্রোজেন রয়েছে NH3, হাইড্রোজেন বন্ধন করে, হাইড্রোজেন বন্ধন করে এইভাবে থাকে। এইভাবে এরা হাইড্রোজেন বন্ধন করে থাকে অ্যামোনিয়ার অণুগুলো। এরপর দেখো ক্ষারকীয়তার ক্রম, ক্ষারকীয়তা। ক্ষারকীয়তা কি বা বেসিসিটি, ক্ষারকীয়তা বা বেসিসিটি। তাহলে ক্ষারকীয়তা কি হয় না, দেখো ক্ষারকীয়তার ক্রমটা হয় এরকম: NH3, তারপর PH3, তারপর SH3, তারপর SbH3, তারপর BiH3। এদের ক্ষারকীয়তা প্রায় নেই, প্রায় নেই বললেই চলে এদের ক্ষারকীয়তা। ক্ষারকীয়তার ক্রমটা কেন এমন হয়? দেখো আমরা কি জানি, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলের কি আকার ক্রমশ বাড়তে থাকে, মৌলের আকার ক্রমশ বাড়তে থাকে। দেখো মৌলের আকার ক্রমশ বাড়তে থাকে আমরা এটা জানি। নাইট্রোজেনের মাথায় কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে রয়েছে, ফসফরাসের মাথাতেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে রয়েছে, এদের প্রত্যেকেরই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে রয়েছে। দেখো আমরা কি জানি, নাইট্রোজেনের কি, নাইট্রোজেন সব থেকে ছোট মৌল। আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে মৌলের আকার ক্রমশ বাড়তে থাকে। আর নাইট্রোজেন কি ওই 15 নম্বর শ্রেণীতে একেবারে ওপরে অবস্থান করে ওই গ্রুপের। তার মানে এখানে সব থেকে নাইট্রোজেনের আকার ছোট, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক। তাহলে নাইট্রোজেনের আকার ছোট, আর এর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে টুপি কক্ষকে, তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে রয়েছে টুপি কক্ষকে, ওই কক্ষকের আকার ছোট। এর আকার ছোট মানে কি, এর কক্ষগুলোর আকারও ছোট। আর এদের আকার যত ক্রমশ বাড়তে থাকছে, তাহলে এদের টুপি কক্ষকের আকার ক্রমশ বাড়তে থাকছে। তাহলে এর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে কক্ষকের রয়েছে তার আকারও ছোট। ফলে কি হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘনত্ব বেশি হয়। দেখো ঘনত্ব, নাইট্রোজেনের আকার এতটা, তার একটা কক্ষকের আকার এতটা, এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকা, আর ফসফরাসের আকার বড়, তার এতটা কক্ষকের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকা। দুটোর মধ্যে তফাৎ কি, দুটোর মধ্যে ঘনত্বের তফাৎ। এখানে ছোট জায়গার মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা রয়েছে, অর্থাৎ কি নাইট্রোজেনের মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘনত্ব বেশি, কম জায়গার মধ্যে রয়েছে। আর এখানে কি, এখানে অনেক সাফিসিয়েন্ট জায়গা রয়েছে ইলেকট্রন জোড়টা থাকার জন্য। তাহলে এখানে কি ঘনত্ব কম, অনেক বড় কক্ষকের মধ্যে ইলেকট্রন জোড় রয়েছে, ফলে কি এর ইলেকট্রন জোড়ের ঘনত্ব কম। এখন দেখো ক্ষার কারা হয়, আমরা জানি যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সহজেই দান করে দেয় তারা বেস হয় বা ক্ষার হয়। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রন জোড়ের ঘনত্ব খুব বেশি, তাই কি এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার প্রবণতাও বেশি। যদি আমার কাছে থাকি তবেই তো আমি দান করব, নাইট্রোজেনের কাছে বেশি পরিমাণে ইলেকট্রন জোড় রয়েছে, তার ঘনত্ব বেশি রয়েছে, তাই সে দান করবে। আর এদের কাছে ইলেকট্রন জোড়ের ঘনত্ব কম, তাই এদের দান করার প্রবণতাও কম। তাই এরকম অর্ডার। এটা কি, তাহলে এটা বেসিসিটির অর্ডার। তাহলে আশা করি ক্ষারকীয়তা বোঝা গেল। এবার কি, এবার হচ্ছে থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি বা কি তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব কি হবে?
না, তাপীয় স্থায়িত্ব হবে, আমরা কি জানি, সেই একই ব্যাখ্যা, গ্রুপ বরাবর ওপর থেকে নিচে অর্থাৎ কি ডাউন দ্য গ্রুপ কি হয়, সাইজ কি হয়, ইনক্রিজ হয়। এটা কি বোঝাচ্ছে, ডাউন দ্য গ্রুপ, এটা নিচের দিকে আসছে মানে ডাউন দ্য গ্রুপ। আর এই আপ অ্যারো কি বোঝাচ্ছে, ইনক্রিজ বোঝাচ্ছে, সাইজ ইনক্রিজ হয়। ফলে সাইজ যত ইনক্রিজ হচ্ছে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে, তত এই এলিমেন্ট আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড লেন্থ এটাও বন্ড লেন্থ ইনক্রিজ হচ্ছে। ফলে কি বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি, মানে কি বন্ধন বিভাজন শক্তি, এটা কি হচ্ছে, এটা কি হবে না, এটা বন্ড লেন্থ বাড়ছে, ফলে কি এটা কমে যাচ্ছে, বন্ধন বিভাজন শক্তি কমে যাচ্ছে। তাহলে বন্ধন বিভাজন শক্তি যদি কমে যায়, তাই কি থার্মাল স্টেবিলিটি কমে যাচ্ছে। বন্ধন বিভাজন শক্তি কমে যাচ্ছে মানে কি, সহজেই বন্ধনটা ভেঙে দেওয়া যায়। তাহলে সহজেই যদি বন্ধনটা ভেঙে দেওয়া যায়, তার মানে কি তার তাপীয় স্থায়িত্ব কম, স্থায়িত্ব বেশি হলে তবে বন্ধন বিভাজন শক্তি বেশি হতো। তাই থার্মাল স্টেবিলিটির ক্রমটা কীরকম হবে না, NH3 সব থেকে বেশি, তারপর PH3, তারপর SH3, তারপর SbH3, তারপর BiH3। এটাই তাহলে থার্মাল স্টেবিলিটির অর্ডার। এরপর আমরা কি দেখব না, এরপর দেখব বিজারণ ক্ষমতা বা রিডিউসিং পাওয়ার, কার বিজারণ ক্ষমতা কেমন। দেখো, আমরা জানি যে সেই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলের আকার ক্রমশ বাড়তে থাকে, তাই কি হয়, তাই বিজারণ ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। আর আমরা এমনিতেও জানি যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে নিষ্ক্রিয় ইলেকট্রনদের প্রভাবের জন্য কি হয়, যেমন বিসমাথ, অ্যান্টিমনি, এরা +5 জারণ অবস্থা থেকে +3-তে আসতে চায়। তাহলে কি এরা নিজেরা বিজারিত হচ্ছে, মানে কি এরা অপরকে জারিত করছে। তাহলে এদের বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়ছে। NH3, তারপর PH3, মোদ্দা কথা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে যেহেতু এদের আকার বাড়ছে, তাই এদের বিজারণ ক্ষমতাও বাড়তে থাকবে। তারপর SbH3, তারপর BiH3। তাহলে এই হলো এদের বিজারণ ক্ষমতার ক্রম। এরপর কি দেখব, এরপর যেটা দেখব সেটা হলো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ। নাইট্রোজেনের অক্সাইড সমূহ, নাইট্রোজেনের অক্সাইড কি রয়েছে না, নাইট্রোজেনের N2O, এটা কি নাইট্রাস অক্সাইড, N2O। তারপর কি NO, এটা নাইট্রাস অ্যাসিড। তারপর এটা কি N2O3, একটা নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O4, এটা কি নাইট্রোজেন টেট্রা অক্সাইড। আর কি না, আর N2O5, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, এটা ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। দেখো এখানে অক্সিজেন কি -2 অবস্থায় রয়েছে, তাহলে এটা যদি +2 হয় তবেই পুরোটা নিউট্রাল। তাহলে এটা +2 হতে হলে নাইট্রোজেন এখানে +1 জারণ অবস্থায় রয়েছে, এখানে নাইট্রোজেন +2 জারণ অবস্থায় রয়েছে, এখানে নাইট্রোজেন +3-তে রয়েছে, এখানে নাইট্রোজেন +4-এ, এখানে নাইট্রোজেন +5-এ। আশা করি তোমরা সবাই জারণ অবস্থা নির্ণয় করাটা জানো। এই প্রত্যেকটা যৌগে অক্সিজেন -2 অবস্থায় রয়েছে। তাহলে অক্সিজেন যদি এখানে -2-তে থাকে, তাহলে 3টে অক্সিজেন টোটাল -6। তাহলে এখানে যদি +3 হয় তবেই +3 × 2 +6 হবে, আর -6 +6 তবেই তো পুরো যৌগটা নিউট্রাল। তাহলে বোঝা গেল এগুলো নাইট্রোজেনের অক্সাইড সমূহ। এরপর দেখো, আমরা যত দেখছি এদিকে যত যাচ্ছি কি হচ্ছে, +1 +2 +3 +4, জারণ সংখ্যা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাই কি হবে, তাই আম্লিকতা ইনক্রিজ হবে। বোঝা গেল। তাহলে এরা হচ্ছে এদিকে আম্লিকতা ইনক্রিজ হবে, এই N2O
আর এই NO এরা হলো প্রায় প্রসম, এরা প্রায় প্রসম। এরপর দেখো নাইট্রোজেনের এই 3টা অক্সাইড সমূহ সম্পর্কে আমরা কিছু কিছু তথ্য জানবো। সেগুলো কি কি না, এই N2O3 অর্থাৎ ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, এগুলো কিসের অ্যানহাইড্রাইড? এটা নাইট্রোজেন নয়, এটা নাইট্রাস অ্যাসিড, এর অ্যানহাইড্রাইড। এই N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটা নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। নাইট্রাস অ্যাসিড কোনটা? HNO2, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। HNO2 হলো নাইট্রাস অ্যাসিড। অ্যানহাইড্রাইড, আচ্ছা অ্যানহাইড্রাইড জিনিসটা কি বলো তো? দেখো কোনো একটা যৌগ থেকে আমরা যখন মিনিমাম 1 অণু জল তোমাকে বের করতেই হবে। যদি জল আমরা সেখান থেকে মিনিমাম 1 অণু জল যদি আমরা সেখান থেকে অপসারিত করে দিই বা বের করে দিই, তাহলে সেখান থেকে অ্যানহাইড্রাইড তৈরি হবে। তাহলে দেখো N2O3 কী করে আসবে? তাহলে এই HNO2 থেকে যদি 1 অণু জল বের করি তাহলে এটা আসবে নিশ্চয়ই, কারণ বললাম যে এটার অ্যানহাইড্রাইড এটা। তাহলে এখান থেকে যদি 1 অণু জল বের করি, 1 অণু জল মানে কি H2 -H2 করতে হবে। দেখো হাইড্রোজেন তো দুটো, কিন্তু এখানে তো একটা হাইড্রোজেন, তাহলে এখানে 2 দিয়ে দিই। তাহলে দেখো এখানে অক্সিজেন টোটাল 4টা হয়ে গেল, নাইট্রোজেন 2টো, হাইড্রোজেন 2টো। তাহলে সেখান থেকে 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন যদি বের করি, তাহলে 3টে অক্সিজেন থেকে গেল, 2টো নাইট্রোজেন থেকে গেল, তাহলে হলো N2O3। তাহলে সুতরাং N2O3 এই HNO2 বা নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এবারে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা কিসের? না এটা নাইট্রিক এবং নাইট্রাস এর মিক্সড অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এদের মিক্সড অ্যাসিডের অ্যানহাইড্রাইড। তাহলে দেখো এই নাইট্রিক অ্যাসিড কি HNO3, তাহলে এই নাইট্রিক অ্যাসিড এবং এই নাইট্রাস অ্যাসিড এদেরকে যদি দুজনকে একসাথে মিলিয়ে দিই, তারপর যদি এখান থেকে 1 অণু জল আমরা বের করি, অ্যানহাইড্রাইড মানে কি ন্যূনতম 1 অণু জল বের করতে হবে। তাহলে N2O4 কি বললাম? নাইট্রিক অ্যাসিড, এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড HNO2 এদের মিক্সড অ্যাসিডের অ্যানহাইড্রাইড। তাহলে এদের দুজনকে মিলিয়ে 1 অণু জল বের করতে হবে। দেখো জল মানে কি 2টো হাইড্রোজেন আর 1টা অক্সিজেন বেরোবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে 2টো হাইড্রোজেন বেরিয়ে গেল, 1টা অক্সিজেন বেরোতে হবে। এখানে দেখো টোটাল এখানে 3টে, এখানে 2টো, মোট 5টা অক্সিজেন রয়েছে। সেখান থেকে একটা বেরোলে 4টা অক্সিজেন থাকবে, তাই লিখলাম O4। আর কি রয়েছে? 2টো নাইট্রোজেন রয়েছে, তাহলে N2O4। তাহলে দেখলে যে এই দুজনের অ্যানহাইড্রাইড, তাহলে N2O4। N2O5 কি না, N2O5 হলো শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 এর অ্যানহাইড্রাইড। তাহলে নাইট্রিক অ্যাসিডকে HNO3, এখান থেকে যদি আমরা 1 অণু জল বের করি, দেখো এখানেও 2, তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে 5টা হাইড্রোজেন থাকবে, কারণ এখানে টোটাল 6টা হাইড্রোজেন, 3 2 6, 2টো হাইড্রোজেন বেরিয়ে গেছে একটা, তাহলে আর 2টো নাইট্রোজেন রয়ে গেল, তাহলে N2O5। তাহলে বোঝা গেল এদের অ্যানহাইড্রাইড। দেখো এরপর এগুলো স্ট্রাকচার, কার স্ট্রাকচার? নাইট্রোজেনের এই অক্সাইডগুলো স্ট্রাকচার। প্রথমে কার দেখব? প্রথমে দেখব N2O। প্রথমে N2O দেখব। দেখো N2O স্ট্রাকচারটা কেমন? নাইট্রোজেন, এখানে ডবল বন্ড নাইট্রোজেন, আর এখানে ডবল বন্ড অক্সিজেনের 2টো লোন পেয়ার। এটা কার স্ট্রাকচার দেখছি? N2O। আর নাইট্রোজেনের এখানে 2টো লোন পেয়ার। দেখো এখানে নাইট্রোজেন কটা? 4টা বন্ধন করেছে। নাইট্রোজেন 4টা বন্ধন করেছে মানে কি তার মাথায় প্লাস হবে,
কারণ ইলেকট্রনের ঘাটতি রয়েছে, নাইট্রোজেন 4টা বন্ধন করেছে। নাইট্রোজেন সর্বোচ্চ 4 সমযোজিতা প্রদর্শন করে, আর এখানে সর্বোচ্চ 4টা বন্ধনই গঠন করেছে, তার মানে এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই প্লাস। নাইট্রোজেন যখনই 3টের বেশি 4টা বন্ধন করবে তখনই সেই নাইট্রোজেনের মাথায় পজিটিভ চিহ্ন আসবে। তাহলে এটা N2 ওর গঠন। তাহলে এটা কি দেখছি? এটা আমরা লিনিয়ার দেখছি, সরল রৈখিক। এরপর NO2 কি? এটা নাইট্রাস অক্সাইড, আর এটা কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। এর গঠন কি হবে? না, নাইট্রোজেন ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, দুটো লোন পেয়ার, এরও দুটো লোন পেয়ার। আর কি? এর মাথায় নেগেটিভ। দেখো এখানে নাইট্রোজেন কটা বন্ড গঠন করেছে? এখানে কিন্তু নাইট্রোজেনের মাথায় প্লাস হবে। তাহলে এটা কি? এটা কি? অ্যাঙ্গুলার। এটা অ্যাঙ্গুলার, এটা অ্যাঙ্গুলার। তারপর আর কি? আর কি? না, NO নাইট্রাস অ্যাসিড। NOর কি হবে? না, N ডবল বন্ড ও, 3টে লোন পেয়ার, আর এখানে একটা লোন পেয়ার। এটাও কি? লিনিয়ার। তাহলে দেখো এখানে আমরা 3টে দেখলাম, এখনও কি কি বাকি আছে? N2O3, N2O4 আর N2O5। দেখো N2O3 স্ট্রাকচার কি হবে? N2 মানে দুটো নাইট্রোজেন থাকবে নিশ্চয়ই, দুটো নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড, ডবল বন্ডে একটা অক্সিজেন, এখানে ডবল বন্ডে একটা অক্সিজেন, এখানে সিঙ্গেল বন্ডে একটা O-। তাহলে দেখো এখানে এই নাইট্রোজেনটা 4টা বন্ড গঠন করেছে, তার মানে এখানে প্লাস। এখানে 3টে গঠন করেছে, দরকার নেই প্লাসের। দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন হবে না, এখানে এরকমই হবে, কারণ এখানে 3টে বন্ড গঠন করেছে। তাহলে দেখো এখানে 4টে বন্ড গঠন করেছে, তাই প্লাস হলো। এবার যদি দেখি N2, দেখো N2O3-তে কী ছিল? একটা অক্সিজেন কম ছিল, এখানে একটা অক্সিজেন বেড়ে গেছে। দেখো স্ট্রাকচারে কোনো পরিবর্তন নেই, প্রায় একই রকম, শুধু এখানে ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, এখানে ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও। এটাই স্ট্রাকচার। সিঙ্গেল বন্ডেরগুলোতে মাইনাস, ডবল বন্ড যেমন আছে, দুটো এইখানে দুটো নাইট্রোজেনই 4টা করে বন্ড গঠন করেছে, তাই দুজনের মাথায় প্লাস প্লাস। তাহলে বোঝা গেল। দেখো N2O5-এর স্ট্রাকচারও ঠিক একই রকম, শুধু এক্ষেত্রে একটা অক্সিজেন বেশি। একে কী করবে? না, একে দুটো নাইট্রোজেনের মাঝখানে দিয়ে দাও, দিয়ে দিলে যেমন যেমন আছে, যেমন স্ট্রাকচার আছে ঠিক তেমন স্ট্রাকচার হবে। তাহলে বোঝা গেল এক্ষেত্রেও এই নাইট্রোজেনের প্লাস প্লাস হবে, কারণ এরা 4টে করে বন্ধন গঠন করেছে। তাহলে N2O5-এর বোঝা গেল। এরপর দেখো, এরপর কি দেখব? না, এরপর দেখব এই নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ। দেখো আমরা কি দেখেছিলাম? তোমরা অবশ্যই জানো, তোমাদের ক্লাস 11-এ গ্রুপ 1 এলিমেন্টস, গ্রুপ 2 এলিমেন্টস, গ্রুপ 1 এলিমেন্টসে লিথিয়াম, গ্রুপ 2 এলিমেন্টসে বেরিলিয়াম, তারপর গ্রুপ 13 এলিমেন্টসে বোরন, গ্রুপ 14 এলিমেন্টসে কার্বন। এই গ্রুপের ওপরের এলিমেন্টগুলো প্রত্যেকের ক্ষেত্রে একটু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। কারণ কি? না, এদের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই সমস্ত কিছু কারণে। সেরকম নাইট্রোজেনও অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। তার কারণগুলো কি কি? কেন করে এরকম অস্বাভাবিক ধর্ম? নাইট্রোজেনের কি রয়েছে? নাইট্রোজেনের স্মল সাইজ, আকার খুব ছোট। আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বাড়তে থাকে, সুতরাং ওই গ্রুপের সব থেকে ছোটোকে নাইট্রোজেন ও গ্রুপের একেবারে ওপরে রয়েছে। তারপর কি? এর স্মল সাইজ মানেই হাই আয়নাইজেশন এনথালপি, স্মল সাইজ মানেই হাই আয়নাইজেশন এনথালপি। আর কি? হাই ইলেকট্রোনেগেটিভিটি। আর কি রয়েছে? এর হাই ইলেকট্রোনেগেটিভিটি মানে উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। আর কি? দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? নাইট্রোজেনের 7 তো, তাহলে 1s2, 2s2, 2p3, 2p3। এর কি কোনো ডি ইলেকট্রন রয়েছে? নেই। ভ্যাকেন্ট, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল। 2d হওয়া তো সম্ভব নয়, তাই কি কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আর কি? এই নাইট্রোজেন ম্যাক্স টু ম্যাক্স 4 কি করে? 4 কোভ্যালেন্সি দেখায়। 4 কোভ্যালেন্সি মানে সর্বোচ্চ 4 সমযোজ্যতা প্রদর্শন করে। আর কি করে? না, এই নাইট্রোজেন পি পাই
মাল্টিপল বন্ড গঠন করে, মাল্টিপল বন্ড গঠন করে। তাহলে বোঝা গেল নাইট্রোজেন কেন অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। এই সমস্ত কিছুর কারণে নাইট্রোজেন একটু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। তারপর দেখো, আমরা জানি নাইট্রোজেনের আকার, নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকে, ট্রিপল বন্ডে থাকে। দেখো ট্রিপল বন্ড মানে কি, এর বন্ড লেন্থ কি, এর বন্ড লেন্থ অনেক কম, বন্ড লেন্থ কম, তাই কি বন্ড এনার্জি, বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি অর্থাৎ বন্ধন বিভাজন শক্তি কি অনেক বেশি। ফলে কি নাইট্রোজেনের এই বন্ধনকে ভাঙা খুবই কঠিন, নাইট্রোজেনের এই বন্ধনকে ভাঙা খুবই কঠিন। তাই তাই কি হয়, নিষ্ক্রিয়। তাই N2 অণু, N2 অণু রাসায়নিকভাবে 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 নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন বোঝা গেল, কারণ এর বন্ড লেন্থ খুব কম হওয়ায় এর কি বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি খুব বেশি, তাই এর বন্ধনকে সহজে ভাঙা যায় না। তাই কি হয় না, তাই এ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। আর এর বন্ড অর্ডারও বেশি হয়, এর বন্ড অর্ডার 3 হয়। তাই বন্ড লেন্থ কম, তাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি, তাই এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এরপর দেখো আমরা দেখেছি যে গ্রুপ 15-এর এলিমেন্টগুলো দুই ধরনের যৌগ গঠন করে। গ্রুপ 15-এর এলিমেন্টগুলো কি কি, EX3 আর EX5। এখানে ইটা কি না, এখানে ইটা এই এলিমেন্টগুলো অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, আর এক্সটা কি, এক্সটা এখানে হ্যালোজেন। তাহলে দেখো ই আর এক্স এখানে কি, এখানে ই অর্থাৎ এখানে এই এলিমেন্টগুলো এই নাইট্রোজেন, ফসফরাস এরা +3 জারণ স্তর প্রদর্শন করে। আর হ্যালোজেন আমরা কি জানি, হ্যালোজেন -1। তাহলে দেখো যোজ্যতা কেমন, যোজ্যতা ক্রস হয় না, তাহলে এটা কি হবে EX3। সেই এরকমভাবেই ই আর এক্স এখানে এখানে এলিমেন্টগুলো +5-এ থাকে, আর হ্যালোজেন -1-এ এরকমভাবে ক্রস করলে কি হয় EX5। তাই এটা EX3 আর এটা EX5, এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি বললাম। তাহলে দেখো EX3, তাহলে অর্থাৎ এক্ষেত্রে EX3 মানে কি, যদি আমি এর জায়গায় একটা এলিমেন্ট নিই তাহলে কি নাইট্রোজেন NX3, ফসফরাস PX3, নাইট্রোজেন NX5, ফসফরাস PX5। আচ্ছা দেখো এই NX3 যৌগ অর্থাৎ কি, এখানে এক্সের জায়গায় ফ্লোরিন হতে পারে, এখানে এক্স কি কি, এক্স ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানেও এক্স সমান ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানে এক্স সমান ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানেও তাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। দেখো যদি এই NF3 যৌগটাকে দেখি, এই NF3 যৌগটা কি, NF3 যৌগটা গঠিত হবে, NF3 যৌগ গঠিত হবে, NCl3 যৌগ গঠিত হবে, কিন্তু NF5 কি গঠিত হবে না। NF5 কেন, এর সাথে এই নাইট্রোজেনের সাথে যে কোনো হ্যালোজেন মৌলেরই 5 মানে +5 জারণ অবস্থায় কোনো হ্যালোজেন মৌলই নাইট্রোজেনের সাথে কোনো যৌগ গঠন করতে পারবে না। কেন পারবে না, কারণ অর্থাৎ নাইট্রোজেন কোনো পেন্টা হ্যালাইড গঠন করতে পারবে না, নাইট্রোজেন কেবলমাত্র NX3 গঠন করবে, অর্থাৎ কেবলমাত্র ট্রাইহ্যালাইড যৌগ গঠন করতে পারবে। কেন পারবে না, পেন্টাহ্যালাইড যৌগ গঠন করতে পারবে না, NX5 গঠিত হবে না। কারণ কি, কারণ কারণ নাইট্রোজেনের খালি ডি কক্ষক নেই, তাই এর কি ভ্যালেন্সি এক্সপ্যান্ড করতে পারবে না। তাই যেহেতু এর ফাঁকা ডি কক্ষক নেই, তাই এ বন্ধন বেশি গঠন করতে পারবে কি, তাই এ পেন্টাহ্যালাইড গঠন করতে পারবে না, এ শুধুমাত্র ট্রাইহ্যালাইড যৌগ গঠন করবে। অর্থাৎ এর NF3 NCl3 যৌগ গঠিত হলেও NF5 NCl5 এই সমস্ত যৌগ এই গঠন করতে পারবে না। তাহলে বোঝা গেল। দেখো এরপর যদি আমরা আর্দ্র বিশ্লেষণের ব্যাপারটা দেখি, আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে কি হয় না, এই NF3 যৌগটা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয় না, আর্দ্র বিশ্লেষিত হয় না। কেন, দেখো আর্দ্র বিশ্লেষণ কখন ঘটবে, এই যৌগটাতে যদি জলের অণু যদি এসে অ্যাটাক করে তবে আর্দ্র বিশ্লেষণ ঘটবে। দেখো এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস কি জানি, 1s2 2s2 2p3, আর ফ্লোরিনের ক্ষেত্রে কি জানি 1s2 2s2 2p5, ফ্লোরিনের ক্ষেত্রে এটা। তাহলে কি দেখছি এক্ষেত্রে এরও কোনো ডি কক্ষক নেই আর এরও কোনো ডি কক্ষক নেই, এদের দুজনেরই কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, অর্থাৎ নাইট্রোজেন এবং ফ্লোরিন কারোর কি নেই, কারোরই খালি
বা ভ্যাকেন্ট, খালি বা ভ্যাকেন্ট, ডি উপকক্ষ নেই, ডি উপকক্ষ নেই। ফলে কি হচ্ছে, এদের যেহেতু খালি ডি উপকক্ষ নেই, তাই কি হয়, তাই H2O তাই H2O অ্যাটাক করতে পারে না, কোনো খালি কক্ষক নেই, তাই অ্যাটাক করতে পারে না, তাই আদ্য বিশ্লেষিত হয় না কে, এই NF3। অর্থাৎ মূল কারণ, এদের না নাইট্রোজেনের খালি ডি কক্ষক আছে, না ফ্লোরিনের খালি ডি কক্ষক আছে, তাহলে জলের অণুটা অ্যাটাক করবে কোথায়, জায়গা থাকা চাই তো, তাই অ্যাটাক করার কোনো জায়গা নেই বলে NF3 আদ্য বিশ্লেষিত হয় না। কিন্তু দেখো NCl3 যৌগের ক্ষেত্রে কি হয় না, এই NCl3 যৌগের ক্ষেত্রে নাইট্রোজেনের খালি ডি কক্ষক নেই, কিন্তু ক্লোরিনের তো আছে। দেখো ক্লোরিনের 17, তাহলে কি হয় 1s2 2s2 2p6 3s2 3p5, 2 2 4 6 4 10 2 12 5 17, তাহলে দেখো 3s2 3p5, দেখো 3d রয়েছে, তো এখানে কোনো ইলেকট্রন নেই, 0 ইলেকট্রন, কোনো ইলেকট্রন এখানে উপস্থিত নেই, তার মানে কি খালি 3d কক্ষক রয়েছে। তাহলে NCl3 যৌগের ক্ষেত্রে নাইট্রোজেনের খালি ডি কক্ষক না থাকলেও ক্লোরিনের তো রয়েছে খালি ডি কক্ষক, তাহলে জলের অণু ক্লোরিনের ডি কক্ষকে অ্যাটাক করবে, তাহলে সেখানে তাই কি NCl3 আদ্য বিশ্লেষিত হবে। তাহলে NCl3 আদ্য বিশ্লেষিত হয়ে জল দ্বারা কি উৎপন্ন করবে না, NCl3 আদ্য বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া প্লাস HOCl, এটা কি, এটা হাইপোক্লোরাস অ্যাসিড, বাংলায় লিখি, বাংলায় হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, ব্যালেন্স করলে এটা 3 যদি হয়, তাহলে এটা কি 3। দেখো ব্যালেন্স তোমরা নিজেরাও করতে পারবে, যদিও তোমাদের পরীক্ষায় ব্যালেন্স করা আসবে না, কোনো কিছুর ব্যাখ্যাও চাইবে না, কারণ কি তোমাদের এখন MCQ প্যাটার্নে এক্সাম, কিন্তু তাও জেনে তো রাখতে হবে। তাহলে দেখো হাইপোক্লোরাস অ্যাসিড, অ্যামোনিয়া আর হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হচ্ছে NCl3 আদ্য বিশ্লেষিত হয়ে, আর NF3 তো আদ্য বিশ্লেষণ হবে না। এরপর দেখো PCl3 আদ্য বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে না, PCl3 আদ্য বিশ্লেষিত হয়ে উৎপন্ন করবে কি, দেখো NF3 এর ক্ষেত্রে তো কোনো আদ্য বিশ্লেষণই ঘটলো না, NCl3 এর ক্ষেত্রে ডি কক্ষক কেবলমাত্র কার রয়েছে, ডি কক্ষক কেবলমাত্র ক্লোরিনের রয়েছে, তাই এক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট তৈরি হলো। কিন্তু দেখো PCl3 যৌগের ক্ষেত্রে ফসফরাসেরও ডি উপকক্ষ রয়েছে, আবার ক্লোরিনেরও ডি উপকক্ষ রয়েছে, তাহলে জলের অণুটা কোথায় অ্যাটাক করবে না, জলের অণু ফসফরাসের ডি উপকক্ষে অ্যাটাক করবে, আর উৎপন্ন হবে H3PO3 প্লাস HCl। H3PO3 কি, হাইপোফসফরাস অ্যাসিড, এই হাইপোফসফরাস নয়, এটা শুধু ফসফরাস, এটা ফসফরাস অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড। যদি সমতা বিধান করি তাহলে এখানে 3, তাহলে বোঝা গেল। দেখো এরপর PCl5 যৌগটার ক্ষেত্রে কি হয়, PCl5 যৌগটার ক্ষেত্রে একটু বিস্তারিত জানতে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। দেখো PCl5 যৌগ ফসফরাসের আমরা কি জানি, 3s2 3p3, তাহলে কি হয়, টোটাল 5টা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, এটা আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসেই দেখেছি। তাহলে দেখো আমরা যদি PCl5 স্ট্রাকচার আঁকি কেমন হবে, মাঝে P, প্রথমে একটা তোমরা ত্রিভুজ আঁকবে, তারপর কি Cl, এই কোনায় Cl, এখানে একটা ক্লোরিন, টোটাল 5টা ক্লোরিন। এই বন্ডগুলো কি বন্ড, এগুলো অ্যাক্সিয়াল বন্ড বা অক্ষীয় বন্ধন, আর এই বন্ডগুলো কি, এগুলো হলো ইকুইটোরিয়াল বন্ড। দেখো PCl5 ক্ষেত্রে অ্যাক্সিয়াল বন্ডের বন্ড লেন্থ বেশি হয় ইকুইটোরিয়াল বন্ডের ক্ষেত্রে, যেহেতু অ্যাক্সিয়াল বন্ডের বন্ড লেন্থ বেশি হয় ইকুইটোরিয়াল বন্ডের ক্ষেত্রে, অর্থাৎ এইগুলোর বন্ড লেন্থ বেশি হয় এইগুলোর ক্ষেত্রে, তাই PCl5 সকল PCl বন্ধন দৈর্ঘ্য কি হয়, সমান নয়।
তাই সকল পিসেল বন্ধন দৈর্ঘ্য সমান নয়। তাই আর এই পিসেল ফাইভের হাইব্রিডাইজেশন কীভাবে নির্ণয় করে না, হাইব্রিডাইজেশন সমান আমরা জানি যে মাঝে যেই রয়েছে যেই এলিমেন্টটা তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত 5 প্লাস একযোজী মৌল কটা 5টা প্লাস ক্যাটায়ন, এখানে ক্যাটায়নও কোনো নেই অ্যানায়নও কোনো নেই, কি করতে হতো মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়নের সংখ্যা যোগ করতে হতো হাইব্রিডাইজেশন নির্ণয়ে। তাহলে কিন্তু এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই, ফসফরাসের 5 ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা আর এখানে কি না ক্লোরিন একযোজী পরমাণু 5টা রয়েছে, তাহলে বাই 2, তাহলে এখানে কি 5 অর্থাৎ এটা কি sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ PCl5 sp3 হাইব্রিডাইজড। তারপর দেখো এরপর PCl5 জলের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, PCl5 জলের সাথে বিক্রিয়া করে POCl3 প্লাস HCl উৎপন্ন করে। আবার এই POCl3 জলের সাথে বিক্রিয়া করে ফসফরাস অ্যাসিড H3PO3 প্লাস HCl উৎপন্ন করে। তাহলে বোঝা গেল। দেখো এরপর আমরা কি দেখব, এরপর আমরা অ্যামোনিয়াকে দেখব। অ্যামোনিয়াকে কি দেখব না, অ্যামোনিয়ার কিছু জিনিস দেখব। অ্যামোনিয়ার কি দেখব, প্রস্তুতি। পরীক্ষাগারে একে কীভাবে প্রস্তুত করা হয়, পরীক্ষাগারে একে কীভাবে প্রস্তুত করা হয় তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একে শিল্পোৎপাদন কীভাবে করা হয়। দেখো এই শিল্প প্রস্তুতি আমরা কি জানি, শিল্প প্রস্তুতি রয়েছে না হেবার প্রসেস বা হেবার পদ্ধতি। দেখো এই হেবার পদ্ধতি সম্বন্ধে তোমরা আগেও পড়েছো ক্লাস টেনে তোমাদের হেবার পদ্ধতি ছিল, ক্লাস 10-এ হেবার পদ্ধতি নিয়ে বিস্তারিত লিখতে হয়েছিল। তাহলে প্রস্তুতি কি না, নাইট্রোজেন গ্যাস তার সাথে হাইড্রোজেন গ্যাস মিলে কি তৈরি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস NH3, ব্যালেন্স করলে কি হয় 3 2 অ্যামোনিয়া গ্যাস, এই ব্র্যাকেটে জি মানে কি গ্যাস বোঝাচ্ছে, তৈরি হয়। তাহলে এটা প্রস্তুতির এটা কি সমীকরণটা। তাহলে আর এর শর্ত কি শর্তে তৈরি করা হয় হেবার পদ্ধতিতে না 200 ATM চাপ থাকে আর কি থাকে 700 কেলভিন টেম্পারেচার থাকে, এগুলো থাকে। আর কি শর্ত হিসেবে আর কি, আর অনুঘটকের প্রয়োজন হয়। অনুঘটক কে থাকে না, অনুঘটক থাকে লৌহচূর্ণ অনুঘটক। আর কি না, আর উদ্দীপক হিসেবে কে থাকে না, উদ্দীপক হিসেবে থাকে মলিবডেনাম, MO অর্থাৎ মলিবডেনাম উদ্দীপক হিসেবে থাকে। তাহলে অ্যামোনিয়ার প্রস্তুতিটা বোঝা গেল। দেখো তোমাদের তো এরকম লং কোশ্চেন দেবে না যে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো, তোমাদের এখান থেকে ছোট ছোট শর্ট কোশ্চেন আসতে পারে যে কত টেম্পারেচার দরকার, কত প্রেসার দরকার, অনুঘটক হিসেবে কী ব্যবহার করা হয়, উদ্দীপক হিসেবে কী ব্যবহার করা হয়, এই সমস্ত কিছু আসতে পারে। এরপর দেখো অ্যামোনিয়ার যদি এমনি রাসায়নিকভাবে যদি আমরা এর প্রস্তুতি দেখি তাহলে NH4Cl এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2 এটা কি কলিচুন, এটা কলিচুন। তাহলে এর যদি আমরা বিক্রিয়া দেখে কি হিট দিতে হবে, হিট দিলে কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ প্লাস অ্যামোনিয়া গ্যাস প্লাস জল উৎপন্ন হয়। দেখো আমরা অ্যামোনিয়া তৈরি করতে চেয়েছিলাম, দেখো এখানে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি ঘটলো, দেখো এখানে কি ছিল, এখানে ছিল NH4 প্লাস আর Cl মাইনাস, আর এখানে কি ছিল Ca+2 আর OH মাইনাস। দেখো এর ক্যাটায়নের সাথে এর অ্যানায়ন জুড়ে গেছে, তাই CaCl2, আর এই NH4OH সেখান থেকেই অ্যামোনিয়া আর জল উৎপন্ন হয়েছে। তাহলে বোঝা গেল। আর এইটা কি অনুপাতে মেশানো হয়, এটা 1:3 অনুপাতে মেশানো হয়, 1:3 অনুপাতে মেশানো হয়। এরপর দেখো অ্যামোনিয়া জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি এটা একটা উইক বেস অর্থাৎ এটা কি দুর্বল ক্ষার। অ্যামোনিয়া HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটা কি সাদা ধোঁয়া। দেখো ক্লাস 10-এ তোমরা এরকম একটা কোশ্চেনও পড়েছিলে যে অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সাদা ধোঁয়া কেন সৃষ্টি হয়। তাহলে কেন সৃষ্টি হয়, কারণ এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়।
এটাই সাদা ধোঁয়া সৃষ্টি করে। আর কি NH থেকে কিভাবে শনাক্ত করা যায়, কিভাবে শনাক্ত করবে কিভাবে শনাক্ত করবে অ্যামোনিয়াকে? না, অ্যামোনিয়াকে শনাক্ত করার জন্য কি রয়েছে? নেজলার বিকারকটা কি না K2HgI4 এর কি এর ক্ষারীয় দ্রবণ, তাই নেজলার বিকারক। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এরপর দেখো আমি এখানে দুটো স্টেটমেন্ট লিখে রেখেছি কি না কপার সালফেটের সাথে অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয়ে কি গাঢ় নীলবর্ণের জটিল যৌগ গঠন করে। দেখো এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। এই কপার সালফেটের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটা যুক্ত হয়ে কি হয় না এই দুজনের বিক্রিয়াতে CuNH3 ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের বাইরে কি SO4, এটা একটা জটিল যৌগ। যখন তোমাদের জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে এই চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমরা এই জটিল যৌগ সম্বন্ধে বিস্তারিত জানবে। এটা একটা জটিল যৌগ, এই ব্র্যাকেটের ভেতরে যতটুকু পার্ট রয়েছে এটা হলো জটিল পার্ট, এটা কখনোই জলীয় দ্রবণে বিয়োজিত হবে না। এই যে বাইরে যেইটা রয়েছে এই আয়নটা, এটা একটা অ্যানায়ন, এটা সালফেট অ্যানায়ন, এটা কি হয় এটা কাউন্টার আয়ন, এটা তোমরা জটিল যৌগে জানবে। তাহলে এখন শুধু মনে রাখো যে এই থার্ড ব্র্যাকেট যুক্ত কোনো যৌগ মানেই কি সেটা একটা জটিল যৌগ। তাহলে এখানে জটিল যৌগ উৎপন্ন হচ্ছে, সাথে জল উৎপন্ন হচ্ছে। আর কি দেখো ফেরিক আয়ন Fe+3, ক্রোমিয়াম+3 আয়ন আর অ্যালুমিনিয়াম+3 আয়ন, এই লবণ এদের এই মানে +3 জারণ অবস্থাতে থাকা কোনো লবণের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রঙিন ধাতব হাইড্রোক্সাইড যৌগ গঠিত হয়। তাহলে দেখো আয়রনটা +3 জারণ অবস্থায় রয়েছে, এরকম লবণ কি ফেরিক ক্লোরাইড, এখানে আয়রন +3-তে রয়েছে। CrCl3 ক্রোমিয়াম ক্লোরাইড। আর কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলোতে সব +3 জারণ অবস্থায় রয়েছে, এখানে আয়রন +3-তে, ক্রোমিয়াম +3-তে, অ্যালুমিনিয়াম +3-তে রয়েছে। তাহলে এদের সাথে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি করি এই বিবৃতি অনুযায়ী যদি করি তাহলে দেখা যাক কি উৎপন্ন হয় না। দেখো FeOH3 জাস্ট এর পজিটিভ পার্টের সাথে এর নেগেটিভ পার্ট আর এর নেগেটিভ পার্টের সাথে এর পজিটিভ পার্টটা জুড়ে গেছে। FeCl3 দেখো আমি একটার ক্ষেত্রে দেখাই, FeCl3 কীভাবে বিয়োজিত হয় Fe+3 আর Cl3Cl- এভাবে। আর NH4OH কীভাবে হয় NH4+ আর OH-। তাহলে দেখো Fe এই পজিটিভ পার্ট এই নেগেটিভের সাথে জুড়ে গেছে FeOH, আর এই পজিটিভ পার্ট এই নেগেটিভের সাথে জুড়ে NH4Cl। তাহলে FeOH3 প্লাস NH4Cl, এখানে কি CrOH3 প্লাস NH4Cl, এখানেও একই AlOH3 প্লাস NH4Cl, অর্থাৎ কি অ্যামোনিয়াম ক্লোরাইড আর প্রত্যেকের ক্ষেত্রে হাইড্রোক্সাইড যৌগ গঠিত হচ্ছে। দেখো FeOH3 এইটা কি এটা বাদামি। তোমরা পড়েছো সলিউশন চ্যাপ্টারে মানে লিকুইড স্টেট, যেটার এখন নাম লিকুইড স্টেট, তাতে যে এই FeOH3 বাদামি সল, তাহলে দেখো এটা বাদামি বর্ণের। তারপর CrOH3 এটা কি কালার হয় না এটা হয় সবুজ। আর কি আর এই অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড AlOH3 এটা কি হয় এটা হয় সাদা। তাহলে এতটা পর্যন্ত যা কিছু পড়ালাম বোঝালাম আশা করি তাহলে বুঝতে পেরেছো। দেখো এরপর আমরা যেটা পড়ব সেটা কি না সেটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিডের সম্বন্ধে কিছু কথা। এই নাইট্রিক অ্যাসিড কি না এই নাইট্রিক অ্যাসিড হলো একটা একক্ষারীয় অ্যাসিড। কেন এই নাইট্রিক অ্যাসিড একটা একক্ষারীয় অ্যাসিড? কারণ দেখো এটা একটা H+ আয়ন দান করতে পারে, কারণ এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তাই এর কি N ফ্যাক্টর 1। আর এই নাইট্রিক অ্যাসিড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে না H3O+ আর প্লাস NO3- আয়ন। দেখো এইখানে দুটো হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন আর এই অক্সিজেন নিয়ে টোটাল 3টে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে H3O+ আয়ন উৎপন্ন হয়। আর পড়ে থাকছে কি NO3, এটা নাইট্রেট আয়ন NO3- আয়ন রূপে থাকে। দেখো এই HNO3 যৌগে
এখানে অক্সিজেনের, এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা কত? এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা +5। দেখো এখানে নাইট্রোজেনের, আমরা জানি কি যার জারণ অবস্থা আমরা বের করব সেটা +5 জারণ স্তরে থাকবে, সরি সেটাকে আমরা এক্স ধরবো, যার জারণ অবস্থা আমরা বের করব। তাহলে নাইট্রোজেনের এখানে জারণ অবস্থাকে যদি আমরা এক্স ধরি, তাহলে হাইড্রোজেনের +1 আর অক্সিজেনের 3 ইন্টু অক্সিজেনের জানি আমরা -2। তাহলে দেখো এখান থেকে নাইট্রোজেনের জারণ অবস্থা কত? +5। তাহলে দেখো আমরা দেখেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশনের সময় যে নাইট্রোজেন -3 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ স্তর দেখায়, আর +5 জারণ স্তরই হলো এদের সর্বোচ্চ জারণ স্তর। তাহলে এই নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন +5 জারণ স্তরে রয়েছে। তাহলে কি এ নিজের জারণ স্তর আর বাড়াতে পারবে না, তাহলে এ কি আর জারিত হতে পারবে না, এ জারিত হয়ে উচ্চ জারণ স্তরে যেতে পারবে না। তাহলে এ যদি আর জারিত হতে না পারে, তাহলে এ অন্য কেউ বিজারিত করতে পারবে না, তাই এর কি বিজারণ ধর্ম নেই। আর তাই কি এর জারণ ধর্ম আছে। কেন জারণ ধর্ম আছে? কারণ দেখো এর অক্সিডেশন স্টেট আর বৃদ্ধি করতে পারবে না, কিন্তু কমাতে পারবে। তাহলে এ যদি নিজেকে বিজারিত করতে পারে, তাহলে অপরকে এ জারিত করবে, তার মানে কি এর জারণ ধর্ম বর্তমান। তাহলে বোঝা গেল। এরপর দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে, গাঢ় নাইট্রিক অ্যাসিডে কী কী রয়েছে না, জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর কি এটা থার্ড ব্র্যাকেটের ভেতরে ও মানে কি এটা জায়মান অক্সিজেন। আর লঘু নাইট্রিক অ্যাসিডে কি জল, এটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এটা কি নাইট্রিক অক্সাইড NO, আর এটা কি জায়মান অক্সিজেন। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর লঘু নাইট্রিক অ্যাসিডে দেখো নাইট্রোজেনের বিভিন্ন যৌগ রয়েছে, এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে নাইট্রিক অক্সাইড। আর এই জায়মান অক্সিজেনের জন্য কি এর জারণ ধর্ম বর্তমান, অর্থাৎ এই জায়মান অক্সিজেনের জন্যই কি হয় এর জারণ ধর্ম দেখা যায়। এরপর দেখো অধাতুর সাথে, বিভিন্ন অধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এখানে অধাতুগুলো কি কি না, এখানে কার্বন, আয়োডিন, ফসফরাস, সালফার, এগুলো সবগুলোই অধাতু। দেখো কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় না, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল। আয়োডিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় HiO3, অর্থাৎ কি এটা হাইড্রো আয়োডিক অ্যাসিড, আর নাইট্রোজেন অক্সাইড আর জল উৎপন্ন হয়। ফসফরাসের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় না, ফসফরাসের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় H3PO4, ফসফরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হয়। আর সালফারের সাথে বিক্রিয়াতে কি উৎপন্ন হয় না, সালফারের সাথে বিক্রিয়াতে উৎপন্ন হয় H2SO4, সালফিউরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল। তাহলে দেখো এখানে কার্বনের জারণ অবস্থা কত? 0। এগুলো সব মুক্ত মৌল অবস্থায় রয়েছে, এদের প্রত্যেকের জারণ অবস্থা 0। আর আমরা একটু আগে দেখেছি নাইট্রোজেনের জারণ অবস্থা নাইট্রিক অ্যাসিডে কত? +5। তাহলে এগুলোতে সব +5 জারণ অবস্থা। এরপর এখানে তাহলে কার্বন ডাইঅক্সাইডে এটা কত? কার্বনের +4। এখানে আয়োডিনের কত? +5। এখানে ফসফরাসের কত? এখানে ফসফরাসের +5, ফসফরাসের +5, আর সালফারের এখানে কত? +6। এখানে নাইট্রোজেনের +4, এখানেও নাইট্রোজেনের +4। তাহলে দেখো নাইট্রোজেন, এই নাইট্রিক অ্যাসিড প্রতি ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, আর নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 থেকে +4 হচ্ছে প্রতি ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড কি হচ্ছে? নাইট্রিক অ্যাসিড বিজারণ ঘটছে এখানে নাইট্রিক অ্যাসিডের। আর এখানে সালফারের কি ঘটছে? জারণ ঘটছে, কারণ সালফার এখানে 0 অক্সিডেশন স্টেট থেকে +6-এ আসছে, এক্ষেত্রে কার্বন 0 থেকে +4-এ আসছে। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড নিজে বিজারিত হচ্ছে, আর অপর মৌলগুলোকে, অর্থাৎ এক্ষেত্রে কার্বনকে, এক্ষেত্রে আয়োডিনকে, এক্ষেত্রে ফসফরাসকে, এক্ষেত্রে সালফারকে জারিত করছে। তাহলে বোঝা গেল। দেখো এরপর কি রয়েছে? এরপর রয়েছে গাঢ় ও উষ্ণ HNO3, অর্থাৎ কি নাইট্রিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া? জিঙ্ক অ্যান্ড কপারের বিক্রিয়া। দেখো গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক এবং কপারের বিক্রিয়া। তাহলে জিঙ্ক প্লাস নাইট্রিক অ্যাসিড আর কপার প্লাস নাইট্রিক অ্যাসিড। দেখো জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ZnNO3 প্লাস NO2 প্লাস জল। আর জিঙ্কের আর কপারের সাথেও CuNO3 প্লাস NO2 প্লাস জল।
অর্থাৎ কি, জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়, গাঢ় উষ্ণ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্কের নাইট্রেট যৌগ নাইট্রোজেন ডাইঅক্সাইড জল উৎপন্ন হচ্ছে, আর কপারের সাথে বিক্রিয়ায় কপারের নাইট্রেট যৌগ নাইট্রোজেন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হচ্ছে। এরপর যদি শীতল ও লঘু HNO3 এর সাথে জিঙ্ক অ্যান্ড কপারের বিক্রিয়া আমরা করাই, তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে না, এক্ষেত্রে দেখো কি উৎপন্ন হবে, যদি শীতল আর লঘু হয় তাহলে জিঙ্ক প্লাস নাইট্রিক অ্যাসিড, আর এক্ষেত্রে কপার প্লাস নাইট্রিক অ্যাসিড। দেখো জিঙ্ক এক্ষেত্রে ZnNO3 প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নাইট্রেট যৌগ উৎপন্ন হবে, এর ক্ষেত্রে উৎপন্ন হবে কি উৎপন্ন হবে না, এর ক্ষেত্রে নাইট্রেট যৌগগুলো উৎপন্ন হওয়ার পাশে এক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড যৌগ না উৎপন্ন হয়ে N2O উৎপন্ন হবে, N2O, অর্থাৎ কি নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হবে। আর একটা কি না, আরেকটা হচ্ছে নাতি উষ্ণ নয়, নাতি গাঢ় HNO3 এর সাথে জিঙ্ক অ্যান্ড কপারের বিক্রিয়া। নাতি গাঢ় HNO3 এর সাথে জিঙ্ক অ্যান্ড কপারের বিক্রিয়া। নাতি গাঢ় মানে না অতি গাঢ়, অর্থাৎ অতি গাঢ় নয়, সেরকম নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক এবং কপারের বিক্রিয়াতে তাহলে কি উৎপন্ন হবে না, সেরকম নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক এবং কপারের বিক্রিয়াতে এই যে জিঙ্ক প্লাস নাইট্রিক অ্যাসিড আর কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, দেখো এক্ষেত্রে কি উৎপন্ন হবে, বলেছি যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নাইট্রেট যৌগ উৎপন্ন হবে, আর জল তো প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে, এক্ষেত্রে উৎপন্ন হবে NO, নাইট্রিক অক্সাইড। তাহলে দেখো গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক কপারের বিক্রিয়াতে, আর শীতল লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক কপারের বিক্রিয়াতে, আর নাতি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্ক কপারের বিক্রিয়াতে কিন্তু জল আর নাইট্রেট যৌগ উৎপন্ন প্রত্যেক ক্ষেত্রেই জল আর নাইট্রেট যৌগ উৎপন্ন হচ্ছে। দেখো শুধু 3টে ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের কম্পাউন্ডগুলো আলাদা, প্রথম ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড, দ্বিতীয় ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড, আর তৃতীয় ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাই এইটা কিন্তু একটু মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে নাইট্রোজেনের কোন কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। দেখো আমাদের এর পরের টপিক যেটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম VVI, খুব গুরুত্বপূর্ণ। এটা কি বলয় পরীক্ষা, সেই আমরা এর আগেও পড়েছি বাদামি বলয়, ব্রাউন রিং টেস্ট, বাদামি বলয় পরীক্ষা। দেখো পরীক্ষাটা আমি এখানে লিখেছি, আসলে কি করা হয়, একটি পরীক্ষা নলে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ ওই HNO3 এবং ধাতব নাইট্রেটের জলীয় দ্রবণ নিয়ে তাতে কি করা হয় না, তাতে সমপরিমাণ সদ্য প্রস্তুত ফেরাস সালফেট FeSO4 দ্রবণ মেশানো হয়। এরপর পরীক্ষা নলটিকে একটু কাত করে পরীক্ষা নলের গা দিয়ে কি হয়, সামান্য পরিমাণ কনসেন্ট্রেশন H2SO4 ঢালা হয়। এই H2SO4 ভারী, তাই এটা দ্রবণের নিচে চলে যায়, আর অ্যাসিড আর দ্রবণের সংযোগস্থলে কি হয়, বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়। তাহলে দেখো কি বলেছে, পরীক্ষা নলে নাইট্রিক অ্যাসিড ও ধাতব নাইট্রেটের জলীয় দ্রবণ। তাহলে দেখো এখানে ধাতব নাইট্রেট কী নেওয়া হয়েছে, এখানে সোডিয়াম নাইট্রেট, তাহলে সোডিয়াম নাইট্রেট প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে, NaHSO4 প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিড। দেখো এটা কি সোডিয়াম বাইসালফেট, যদি Na2SO4 থাকতো তাহলে সেটা কি হতো, সোডিয়াম সালফেট, যেহেতু এখানে NaHSO4 রয়েছে তাই এটা কি সোডিয়াম বাইসালফেট আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এরপর দেখো ফেরাস সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কি উৎপন্ন হয় না, ফেরাস সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় Fe2SO4 প্লাস 2NO প্লাস 4 জল উৎপন্ন হয়। এরপর এই FeSO4 প্লাস 6H2O 6 অণু জল সাথে বিক্রিয়া করে এটা কি উৎপন্ন করে না, এটা FeH2O6 আর কি SO4 তৈরি করে, এটা কি একটা জটিল যৌগ। এরপর দেখো যে
মূল বিক্রিয়াটা এইটা, এর পরের মূল বিক্রিয়াটা হলো এইটা। আসলে যেখানে বাদামি বলয়টা তৈরি হয় সেটা হলো এই জটিল যৌগটার সাথে NO বিক্রিয়া করে কি উৎপন্ন করে, FeH2 এর হোল 5 NO, আর বাইরে SO4 প্লাস জল, এইটাই বাদামি বলয়। তাহলে দেখো এটা আমি আরেকবার লিখি। তাহলে দেখো এটাই তাহলে কি এখানে বাদামি বলয়, এটাই তাহলে এখানে বাদামি বলয়। আর আর এই যৌগটার জন্যই কি বাদামি বর্ণের সৃষ্টি হয়। তাহলে বাদামি বলয় পরীক্ষাটা বোঝা গেল। দেখো এরপর কি রয়েছে, এরপর রয়েছে ইউরিয়া প্রস্তুতি। দেখো এই ইউরিয়া প্রস্তুতি এই সম্বন্ধে বিস্তারিত তেমন বলার কিছুই নেই, কারণ কি ক্লাস 10এও তোমরা এই ইউরিয়া প্রস্তুতি পড়েছো। ইউরিয়ার সংকেত কি, NH2CO NH2, এটা ইউরিয়ার সংকেত। দেখো এর প্রস্তুতি তাহলে আমরা কিভাবে করব না, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটানো হবে, কার, CO2, অ্যামোনিয়ার সাথে CO2 বিক্রিয়া ঘটানো হবে। কি কন্ডিশান না, কন্ডিশান 453 কেলভিন থেকে 400 প্রায় 73 কেলভিন উষ্ণতা আর 220 ATM প্রেসারে অ্যামোনিয়ার সাথে CO2 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, NH2COO NH4 উৎপন্ন হয়। আর একে হিট দিলে এটা তাপের প্রভাবে বিয়োজিত হয়ে কি হয়, NH2CO NH2 প্লাস H2 উৎপন্ন হয়। এটাই কি ইউরিয়া, এটাই ইউরিয়া। দেখো NH2COO NH4 থেকে যদি NH2CO NH2 বাদ দিই তাহলে H2 পড়ে থাকছে। দেখো সেটাই এখানে উৎপন্ন হয়েছে। এরপর আমরা কি দেখব, গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, সেটা হলো নাইট্রিক অ্যাসিড HNO3, এর হচ্ছে শিল্পোৎপাদন দেখব আমরা। এই শিল্পোৎপাদন দেখো এটাও তোমরা ক্লাস 10-এ পড়েছো। এই শিল্পোৎপাদন কি করা হয়, এই শিল্পোৎপাদন করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে। এটাও ক্লাস 10-এর টপিক ছিল, অসওয়াল্ড পদ্ধতিতে। কি করা হয় না, প্রথম যে বিক্রিয়াটা ঘটানো হয় সেটা হলো অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া, প্লাটিনাম তারজালির মধ্য দিয়ে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় NO প্লাস জল উৎপন্ন হয়। 2 নম্বর বিক্রিয়া কি হয়, NOর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় অর্থাৎ নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তৃতীয় কি হয়, তৃতীয় নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়াতে কি হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো এটাই আমরা উৎপন্ন করতে চাইছি, তো এখানে আমরা কিসের উৎপাদন দেখছি, নাইট্রিক অ্যাসিডের। দেখো নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। এবার যদি ব্যালেন্স করি তাহলে এখানে 4, এখানে 6, আর এখানে তাহলে 4, আর এখানে যদি ব্যালেন্স করি তাহলে 2, আর এখানে 2, আর এখানে যদি ব্যালেন্স করি তাহলে এটা 3 আর এটা 3। দেখো ব্যালেন্স অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তোমাদের যেহেতু MCQ প্যাটার্নে তোমাদের কেউ ব্যালেন্স করতে দিচ্ছে না, তবুও ব্যালেন্স করাটা জেনে রাখা জরুরি। প্রতিটা রিয়েকশানে কিন্তু ব্যালেন্স তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর দেখো তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনে এই 3টা রিয়েকশান মনে রাখলেই চলবে শুধু। দেখো এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা কি না, ফসফরাসের রূপভেদ। অর্থাৎ এই গ্রুপ 15 যে এলিমেন্টসগুলো রয়েছে তার যে সেকেন্ড এলিমেন্ট নাইট্রোজেন ফসফরাস, সেই ফসফরাসের রূপভেদ। কী কী রূপভেদ রয়েছে না, কালো ফসফরাস রয়েছে, আর কি রয়েছে, সাদা ফসফরাস, আর কি রয়েছে, আর রয়েছে লাল ফসফরাস। দেখো আমরা এর মধ্যে কি বিষয় জানব, আমরা এর মধ্যে সাদা ফসফরাস আর লাল ফসফরাসকে নিয়ে জানব। কারণ কি কালো ফসফরাস নিয়ে আমরা অত বিস্তারিত দেখব না, কারণ কালো ফসফরাস আমাদের সিলেবাসে নেই। তাই আমরা সাদা ফসফরাস এবং লাল ফসফরাস নিয়ে বিস্তারিত দেখব। ঠিক আছে, দেখো সাদা ফসফরাসকেও P4 দিয়ে লেখা হয়, লাল ফসফরাসকেও P4 দিয়ে লেখা হয়, কিন্তু সাদা ফসফরাস কি হয় একটা অণু হিসেবে থাকে, আর লাল ফসফরাস কি পলিমারিক স্ট্রাকচার দেখা যায় কার, লাল ফসফরাসের। দেখো অনেকগুলো লাল ফসফরাসের অণু রয়েছে, আর হোল এন্ড মানে কি পলিমার। দেখো সাদা ফসফরাসের ক্ষেত্রে বন্ধন কোণ কত দেখছি আমরা, 60 ডিগ্রি, লাল ফসফরাসের ক্ষেত্রে এটা হয় 90 ডিগ্রি। সাদা ফসফরাসের ক্ষেত্রে বন্ধন কোণ BA বন্ড অ্যাঙ্গেল কি হয়, কম হয়। তাই কি হয়, তাই কৌণিক পীড়ন দেখা যায়। বন্ড অ্যাঙ্গেল কম মানে কি কৌণিক পীড়ন দেখা যায়, জায়গার অভাব, কৌণিক পীড়ন। ফলে কি হয়, এর সক্রিয়তা
সাদা ফসফরাসের সক্রিয়তা কি হয়, বেশি হয় কৌণিক পীড়নের জন্য। আর যার সক্রিয়তা বেশি তার কি স্থিতিশীলতা কম, স্থিতিশীলতা কম অর্থাৎ এর স্থায়ী কম হয়। আর লাল ফসফরাসের কি হয়, লাল ফসফরাসের উল্টো ঘটনা ঘটে, এর কি বন্ধন কোণ তুলনামূলক বেশি, এর কি কৌণিক পীড়ন প্রায় নেই, এর কৌণিক পীড়ন খুব কম। তাহলে কৌণিক পীড়ন না থাকায় এ কি হয়, সক্রিয়তা, এর সক্রিয়তা কম, তাই এর কি স্থিতিশীলতা বেশি, স্থিতিশীলতা এর বেশি। তাহলে বোঝা গেল লাল ফসফরাস সাদা ফসফরাসের মধ্যে কতগুলো পার্থক্য। দেখো আরও কি লিখতে পারি আমরা, আমরা আরও লিখতে পারি কি না, এই সাদা ফসফরাস এটা কিন্তু বিষাক্ত, এটা বিষাক্ত। আর এর গন্ধ কি, এর দুর্গন্ধ হয়, এর রসুনের মতো গন্ধযুক্ত হয়, রসুনের মতো গন্ধযুক্ত হয়। আর লাল ফসফরাসের ক্ষেত্রে কি হয় না, লাল ফসফরাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যেটা, সেটা হলো লাল ফসফরাস বিষাক্ত নয়, বিষাক্ত নয়, একদমই বিষাক্ত নয়। আর কি না, এটা গন্ধহীন, আর এটা কি গন্ধহীন। তাহলে সাদা ফসফরাস আর লাল ফসফরাসের মধ্যে ব্যাপারটা বোঝা গেল। আর কি, আর সাদা ফসফরাস, সাদা ফসফরাস জলে অদ্রাব্য, সাদা ফসফরাস জলে অদ্রাব্য, CH2তে দ্রাব্য কার্বন ডাইসালফাইডে। আর এ জল এবং CH2 সবেতেই কি অদ্রাব্য, সবেতেই এ অদ্রাব্য। তাহলে বোঝা গেল সাদা ফসফরাস লাল ফসফরাসের যে এই কম্প্যারিজনটা। এরপর দেখো সাদা ফসফরাসকে যদি আমরা লাল ফসফরাসে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, সাদা ফসফরাসকে তাহলে 573 কেলভিন তাপমাত্রায় CO2 বা কোল গ্যাসের উপস্থিতিতে হিট করলে কি হবে, লাল ফসফরাস তৈরি হবে, লাল ফসফরাস তৈরি হবে। এটা হলো সাদা ফসফরাস থেকে লাল ফসফরাসের প্রস্তুতি। এবার দেখো সাদা ফসফরাসের একটা বিক্রিয়া, সাদা ফসফরাসের রিয়াকশান। কি রিয়াকশান সাদা ফসফরাসের না, সাদা ফসফরাস এখানে P4টা কি সাদা, এটা কস্টিক সোডা বা NaOH এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে PH3 সংকেত বিশিষ্ট ফসফিন গ্যাস আর NaH2PO2 বা সোডিয়াম হাইপোফসফেট উৎপন্ন করে। দেখো তোমাদের তো এখন এই সমস্ত বিক্রিয়া লিখতে দেবে না, কারণ তোমাদের MCQ প্যাটার্ন হয়ে গেছে। কিন্তু এর আগের এই যে সে আগের সালগুলোতে 22, 23, 24, 25 এইগুলোতে কিন্তু এই রিয়াকশান খুবই লিখতে দিত, বারবার এই রিয়াকশান পরীক্ষায় আসতো যে সাদা ফসফরাসের সাথে কস্টিক সোডার বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। ঠিক আছে, এটা সোডিয়াম হাইপোফসফেট আর ফসফিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে সাদা ফসফরাসের সাথে রিয়াকশান বোঝা গেল। দেখো এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং সম্ভবত আজকের আমাদের এটাই লাস্ট টপিক, সেটা কি না ফসফরাসের অক্সো অ্যাসিড সমূহ। সেগুলো কি কি না H3PO2, H3PO3, H3PO4। H3PO2টা কি না, এটা হলো ফসফিনিক অ্যাসিড, ফসফিনিক অ্যাসিড, ফসফিনিক অ্যাসিড। আর এটা কি ফসফোনিক, ফসফোনিক অ্যাসিড। আর এটা কি ফসফরিক, ফসফরিক অ্যাসিড। দেখো তোমরা এর সংকেত আর নেম এগুলো কিন্তু বারবার ধরে পড়বে এবং প্র্যাকটিস করবে, কোনটা ফসফিনিক অ্যাসিড, কোনটা ফসফোনিক অ্যাসিড, কোনটা ফসফরিক অ্যাসিড। দেখো এর প্রত্যেকে এই পিটা কিন্তু sp3 হাইব্রিডাইজড প্রত্যেকটার ক্ষেত্রে। আর প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রাকচারে কিন্তু একটি করে P ডবল বন্ড ও ন্যূনতম আর একটি করে PaOH বন্ড থাকবেই। তাহলে আমরা যদি এবার এই স্ট্রাকচারটা দেখি H3PO2, H3PO3 আর এই H3PO4 এর, তাহলে আমরা স্ট্রাকচারে কি দেখব না, স্ট্রাকচারে দেখব ফসফরাস একটা করে প্রত্যেকের ক্ষেত্রে ডবল বন্ড ও তো থাকবে অবশ্যই, একটা করে OH অবশ্যই থাকবে। দেখো H3PO2 ক্ষেত্রে একটা OH থাকবে, দুটো হাইড্রোজেন। H3PO3 ক্ষেত্রে দুটো OH, একটা হাইড্রোজেন। আর H3PO4 ক্ষেত্রে প্রত্যেকটাই OH। দেখো এখান থেকে আমরা কি দেখছি, এর N ফ্যাক্টর 1, এর N ফ্যাক্টর 2, এর N ফ্যাক্টর 3। কেন, কারণ এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একটা, এই যে OH একটা রয়েছে তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একটা, এখানে OH দুটো রয়েছে তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দুটো, তাই N ফ্যাক্টর 2। এখানে তিনটে OH তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা, তিনটা, তাই N ফ্যাক্টর 3।
দেখো এখানে যদি আমরা বিজারণ ক্ষমতা দেখি, বিজারণ ক্ষমতা কি হয় না, বিজারণ ক্ষমতা পিএইচ বন্ড যত বাড়ে বিজারণ ক্ষমতা তত বাড়ে, পিএইচ বন্ড যত বাড়ে বিজারণ ক্ষমতা তত বাড়ে। তাহলে দেখো এখানে বিজারণ ক্ষমতার ক্রমটা কি হবে, বিজারণ ক্ষমতার অর্ডারটা এখানে হবে, পিএইচ বন্ড সব থেকে কার বেশি রয়েছে, এর বেশি রয়েছে পিএইচ বন্ড সব থেকে, তাহলে H3PO2 এর বিজারণ ক্ষমতা সর্বাধিক, তারপর H3PO4, তারপর H3PO4 এর তো প্রায় নেই বললেই চলে, কারণ কি, কারণ H3PO4 এর পিএইচ বন্ড নেই, বিজারণ ক্ষমতা পিএইচ বন্ডের উপর নির্ভর করে। তাহলে বোঝা গেল বিজারণ ক্ষমতার ক্রম। এবার যদি আমরা আম্লিকতার ক্রম দেখি, আম্লিকতার ক্রম কীভাবে দেখব, দেখো আমরা জানি জলীয় দ্রবণে H+ আয়নের মাত্রা বাড়লে আম্লিকতা বাড়ে। দেখো এর ক্ষেত্রে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একটা, তাহলে একটা H+ আয়ন দেবে, এক্ষেত্রে দুটো H+ আয়ন, এক্ষেত্রে তিনটে H+ আয়ন, তাহলে আম্লিকতা কার বেশি, আম্লিকতা H3PO4 এর সব থেকে বেশি, তারপর H3PO3, তারপর কি H3PO2। তাহলে এটা হলো আম্লিকতার ক্রম, তাহলে এটা হলো বিজারণ ক্ষমতার ক্রম আর এটা হলো আম্লিকতা। এরপর দেখো ফসফরাসের আরও দুটো গুরুত্বপূর্ণ অক্সো অ্যাসিড কি না, পাইরোফসফরাস অ্যাসিড আর পাইরোফসফরিক অ্যাসিড। পাইরোফসফরাস অ্যাসিডের সংকেত কি H4P2O5 আর পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত কি H4P2O6। তাহলে দুটো সংকেত দেখা গেল। দেখো H4P2O5 এর স্ট্রাকচার কি হবে না, P ডবল বন্ড O, একটা মাঝে অক্সিজেন, এখানেও P ডবল বন্ড O, এখানে একটা OH, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা OH, এখানে একটা হাইড্রোজেন, এটাই H4P2O5 এর স্ট্রাকচার। দেখো এখানে ফসফরাস দুটো, এখানে ফসফরাস দুটো, আর কি না এখানে হাইড্রোজেন 1 2 3 4, চারটে হাইড্রোজেন, ফসফরাস দুটো, অক্সিজেন 1 2 3 4 5, তাহলে এখানে 5টা অক্সিজেন। দেখো H4P2O5 মিলে গেল। এবার কি পাইরোফসফরিক অ্যাসিড H4P2O7, O6 নয় O7। দেখো তাহলে এখানে 5টা অক্সিজেন ছিল, এখানে 7টা অক্সিজেন, এর তাহলে স্ট্রাকচারটা কি হবে না, যেরকম আছে সেরকমই, শুধু দুটো অক্সিজেন বেড়ে যাবে। কিভাবে বাড়াবো দুটো অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে OH, এর মতো স্ট্রাকচারটা আগে এঁকে নিই, এখানে OH, এখানে ডবল বন্ড অক্সিজেন আর এখানে হাইড্রোজেন, এরকম ছিল। তাহলে দুটো অক্সিজেন কি করে বাড়াবো না, দুটো অক্সিজেন বাড়াবো আর কোনো এখানে হাইড্রোজেন থাকবে না, এখানে সবগুলো OH হয়ে যাবে। দেখো তাহলে এটা হলো H4P2O7 এর স্ট্রাকচার। তাহলে H4P2O5 আর H4P2O7 এর স্ট্রাকচার দেখা গেল। দেখো পাইরোফসফরাস অ্যাসিড আর পাইরোফসফরিক অ্যাসিড, এক্ষেত্রে যেটা মনে রাখলে সুবিধা সেটা কি না, পাইরো কথাটা যখনই আসবে তখনই বুঝতে হবে এই POP বন্ধনটা থাকবে, POP বন্ধন উপস্থিত থাকবে। পাইরো কথাটা যখনই আসবে তখনই এই POP বন্ধন মাস্ট উপস্থিত থাকবে। দেখো এখানেও POP, এখানেও POP বন্ড রয়েছে। দেখো তোমাদের তো আর স্ট্রাকচার আঁকতে বলবে না, তাহলে এই ফসফরাসের এই অক্সো অ্যাসিডগুলো থেকে তোমাদের কেমন ধরনের কোশ্চেন পড়তে পারে না, তোমাদের কোশ্চেন পড়তে পারে এই সমস্ত কিছু, যে কোথায় পিএইচ বন্ড কটা রয়েছে, কোথায় পিওএইচ বন্ড কটা রয়েছে, কোথায় পি ডবল বন্ড ও বন্ড কটা রয়েছে, এই সমস্ত কিছু আসতে পারে। দেখো আর দুটো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেটা একটা P4O6, আর একটা P4O10, আর একটা এটা P4O6, এটা কি P2O3 এর ডাইমার, এটা P2O3 এর ডাইমার। কেন, কারণ P2O3 এর হোল টু করলেই তো আমরা কি পাবো P4O6, 2 2 4 3 2 6। আর এটা কি P4O10, এটা কিসের ডাইমার, এটা P2O5 এর ডাইমার, তাহলে দেখো এদের দুজনের স্ট্রাকচার আমাদের তাহলে দেখো P4O6 আর P4O10 এর ডাইমার কি P4O6 আর P4O10 এর স্ট্রাকচার, P4O6 P2O3 এর ডাইমার আর P4O10 P2O5 এর ডাইমার। তাহলে বোঝা গেল। এবার এদের স্ট্রাকচারটা তাহলে কি হবে, দেখো কীরকমভাবে মনে রাখবে, P এখানে,
এখানে একটা পি দিয়ে দেবে, এখানে একটা পি, এখানে একটা পি, 4টা পি। এদের মাঝে অক্সিজেন, এদের মাঝে অক্সিজেন, এদের মাঝে অক্সিজেন, এদের মাঝে অক্সিজেন। এবার এই পি আর এই পির মাঝে একটা অক্সিজেন, আর এই পি আর এই পির মাঝে একটা অক্সিজেন। দেখো P4O6 ভজে গেছে, এই যে 4টে, আর 1 2 3 4 5 6, 6টা অক্সিজেন। এটা হলো P4O6-এর। P4O10 কীভাবে মনে রাখবে? দেখো একই রকম এখানে পি, এখানে পি, 4টা পি আগে দিয়ে দিলে, এর মধ্যে অক্সিজেন, এর মধ্যে অক্সিজেন একটা, এর মধ্যে একটা করে অক্সিজেন, দুটো পি এর মধ্যে একটা করে অক্সিজেন, এই দুটো পি এর মধ্যে একটা করে অক্সিজেন, আর এই দুটো পি এর মধ্যে একটা করে অক্সিজেন। তাহলে P4O6 হয়ে গেল আগের মতো স্ট্রাকচার। তাহলে দেখো এখনও 4টা অক্সিজেন বাড়তি রয়েছে, এখানে 6টা অক্সিজেন ছিল, এই স্ট্রাকচারটা এখানে আঁকলাম, তাহলে 6টা অক্সিজেন ভজে গেছে, তাহলে P4O6 ভজে গেছে, তাহলে আর 4টা অক্সিজেন বাকি রয়েছে, সেগুলো কোথায় দেবো না, সেগুলো এইগুলোতে ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। দেখো 4টা অক্সিজেন, তাহলে P4O10 হয়ে গেল। তাহলে দেখো এই সমস্ত কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে, এই কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে। আর তেমন কিছু এখানে নেই। তাহলে দেখো তোমাদের এই গ্রুপ 15-এর এলিমেন্টসের যে যত রকম ধরনের স্ট্রাকচার আর যত কিছু টপিক রয়েছে প্রায় সবই আমি কভার করার চেষ্টা করেছি। তোমাদের এক্সাম যেহেতু খুব কাছে চলে আসছে, তাই এক্সাম রিলেটেড জিনিসগুলো আমি এখানে পড়ালাম। তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা থেকে থাকে বা তোমরা ঠিকঠাক বুঝতে পারলে কি না। তাহলে আজকের লেকচারে আমরা তোমাদের পি ব্লকে যে 4টে গ্রুপ রয়েছে 15, 16, 17, 18, তার মধ্যে আমরা আজকের লেকচারে শুধু গ্রুপ 15টা কমপ্লিট করলাম। এর পরের লেকচারগুলোতে আমরা 16, 17, 18 এইগুলো কমপ্লিট করব। তো তাহলে আজকের লেকচারটা এতটাই। আজকের লেকচারের এই নোটস কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমার হ্যান্ড রিটেন। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানেই লেকচারের নোটস আর পিপিটি, ডিপিপি এবং মক টেস্ট সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করা হয়। তাই তোমরা যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও।